ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কথায় আরো কত ছোট হব ঈশ্বর ভিড়ের মধ্যে দাঁড়ালে। মহামারীর যন্ত্রণা, লকডাউনের যন্ত্রণা, জীবিকার অনিশ্চয়তার যন্ত্রণা তো ছিলই, এবার তার সঙ্গে যোগ হয়েছে পরিবহন যন্ত্রণাও। হই হই করে অফিস খুলেছে, কাজেই যেতেই হবে, কিন্তু যাবেনটা কি করে? লোকাল ট্রেন বা মেট্রো রেল কবে থেকে চলবে কেউ জানে না, বেসরকারি বাসও নামমাত্র। তাই রাস্তায় রাস্তায় চোখে পড়েছে অসহায় মানুষের সারি। কোথাও আবার বাসে সেই পুরনো বাদুরঝোলা ভিড়ের ছবি, বাসের লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অফিস যাওয়া এবং অফিস থেকে বাড়ি ফেরার জন্য প্রবল সংগ্রাম করতে গিয়ে মাথায় উঠেছে করোনা নিরাপত্তা আর ওই সোশ্যাল ডিস্টেন্সিং। এই পরিস্থিতির দায় কার? এই নরক যন্ত্রণা নিত্য সফরে আজ আপনাদের সঙ্গী হয়েছিল এবিপি আনন্দের প্রতিনিধিরাও। কোন যন্ত্রণার ছবি উঠে এলো তাদের ক্যামেরায়, সেই ছবি তুলে ধরে তার সমাধান খোঁজার চেষ্টা করব আজ। আক্ষরিক অর্থেই আজ দিনভর আপনাদের যন্ত্রণার সাক্ষী আমরা। আসুন দেখি। আনলক ওয়ানের দ্বিতীয় দিন, সোমবারের মতো মঙ্গলবারও রাস্তাঘাটে সেই ভিড়ের চেনা ছবি। সামাজিক দূরত্ববিধি শিখিয়ে তুলে বাজারে কাতারে কাতারে লোকের ভিড়। অনেক জায়গাতেই বাসে ভিড় করে দাঁড়িয়ে যাচ্ছেন যাত্রীরা। করোনার দাপট এতটুকু কমেনি, সামাজিক দূরত্ববিধি এখনো বহাল রয়েছে, কিন্তু এসব ছবি দেখে কে তা বলবে? অনেকে বলছেন এরকম অসচেতন আচরণ চলতে থাকলে করোনা সংক্রমণ মারাত্মক চেহারা নেবে। তবে এই ছবির একটা উল্টো পিছু রয়েছে। রাস্তায় বেরোনো সাধারণ মানুষের নিদারুণ দুর্ভোগের ছবি। অফিস খুলে গেছে, কিন্তু ট্রেন মেট্রো বন্ধ। অফিস যেতে ভরসা সরকারি বাস, কিন্তু তাও যাত্রী সংখ্যার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ। ফলে ঠাঠা রোদের মধ্যে বাসে ওঠার জন্য স্ট্যান্ডগুলিতে পড়ছে দীর্ঘ লাইন। গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, বাসের পাদানি পর্যন্ত পৌঁছতেই মাথার ঘাম পায়ে পড়ছে। বাস ধরতে গিয়ে যাত্রীরা কতটা দুর্ভোগে পড়ছেন তার সাক্ষী হতে আমরাও দাঁড়িয়েছিলাম বাসের লাইনে। সকাল 8:10, কামালগাজী বাস স্ট্যান্ডে লম্বা লাইন। প্রচন্ড গরমে সবাই ঘেমে মেয়ে একসা। আমরা বাসের লাইনে দাঁড়িয়েছিলাম সকাল 8:22-এ। ঘড়িতে 9:03 বেজে যাওয়ার পরও বাসে উঠতে পারলাম না। সকাল 8:22 নাগাদ আমি কামালগাছির বাস স্ট্যান্ডের লাইনে দাঁড়িয়েছিলাম এবং এখন বাজে 9:03। এখনও কিন্তু লাইনের সামনের দিকে, অর্থাৎ বাস স্ট্যান্ডের যে একদম সামনের দিকের জায়গা, সেখানে কিন্তু পৌঁছতে পারিনি। এখনও কিন্তু আমি মাঝামাঝি। বাসের লাইনে দাঁড়ানো অন্য যাত্রীরাও জানালেন তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা। যারা বেরোতো 9টার সময় তারা বেরোচ্ছে 6টার সময়, অফিস থেকে যারা বেরোচ্ছে 6টার সময় তারা বেরোচ্ছে 3টের সময়, তারা বাড়িতে ফিরছে 10টার সময়। আমি তো এখানে 1 ঘন্টা বেশি হয়ে গেল দাঁড়িয়ে আছি, এই যে একই সঙ্গে তো সব দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা ম্যাম, 1 ঘন্টা তো হয়েই গেল না, এখনো বাস পাইনি। প্রচুর অসুবিধা হচ্ছে, এই রোদ, এত কষ্ট, লাইনে দাঁড়ানো, যেতে রুবিতে যেতে এখন কত সময় লাগবে? টাইম আমার 10:15, জানি না কখন যাব। অফিসে যাওয়ার পথেই যদি এমন হয় তাহলে ফেরার সময় কি হবে ভেবে শিউরে উঠলেন অনেকে। ফেরার সময় আরোই অসুবিধা, কারণ আমরা সবাই মিডিল অফ দ্য রোডে উঠি আর কি, তো সেই টাইমে বাস উঠাতে চায় না। অবশেষে 1 ঘন্টা 3 মিনিট পর সকাল 9:25-এ আমাদের অপেক্ষা শেষ হলো। এখন ঘড়ির কাঁটায় 9:25 এবং 1 ঘন্টা 3 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমি এই একটি বাসে উঠতে পেরেছি এবং এখান থেকে আমি রুবির দিকে এগোচ্ছি। 1.5 ঘন্টার উপরে ছিলাম, অনেক ভোগান্তি। বাস বাড়ানো দরকার, পপুলেশন বেশি আছে, বাস কম থাকলে তো পাশে পাশে বসবেই তো। কতক্ষণ লাইনে ছিলেন? নিয়ার অ্যাবাউট 1 আওয়ার। দেখুন, যদি আমরা সামাজিক দূরত্ব মেনে চলি তাহলে অফিসটা আমাদের জব স্যাক্রিফাইস করতে হবে, কারণ কতক্ষণ লাইনে দাঁড়াবো? যদি বাসে যদি একটা করে সিট গ্যাপিং দিয়ে আমরা বসে যাই তাহলে অফিস কখন পৌঁছাবো কোনো ঠিক নেই, একে বাস কম রয়েছে। আমি 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ফুল হয়ে গেছে, সিট ফুল হয়ে গেছে, আমি কি করে নেব? আমি নিতে পারি না, 8টা থেকে দাঁড়িয়ে আছি, সিট ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে, সিট ফুল হয়ে গেছে, সিট ফুল হয়ে গেছে। বাসের লাইনে 1 ঘন্টা 3 মিনিট এবং কামালগাছি মোড় থেকে রুবি মোড় 26 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 29 মিনিটে আমি কামালগাছি মোড় থেকে রুবি মোড়ে এসে পৌঁছেছি। অর্থাৎ কামালগাজী থেকে রুবি পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা পেরোতে আমাদের লাগলো 26 মিনিট, আর সেই বাসে ওঠার জন্য লাইনে দাঁড়াতে হলো 1 ঘন্টা 3 মিনিট। দক্ষিণে কামালগাজীর মতোই অত্যন্ত ব্যস্ত ডানলপের L9 বাস স্ট্যান্ড। সেখান থেকে 9A রুটের বাস ছাড়ে, যেটি বালিগঞ্জে যায়। এদিন সকাল 8টার সময় বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেল প্রায় 1.5 কিলোমিটার লম্বা লাইন পড়ে গিয়েছে। সকাল 8:50-এও লাইনের শেষ প্রান্ত ডানলপ ব্রিজের তলায়। ঠাঠা রোদে অন্যদের সঙ্গে আমরাও দাঁড়ালাম সেই লাইনে।
ঘড়ির কাঁটায় এখন সকাল 8:50। আমরা ডানলপের L9 বাস স্ট্যান্ডে রয়েছি। এখানে লাইনের একদম পেছনের অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে নির্দিষ্ট গন্তব্যে আমরা যাব। এখান থেকে চিড়িয়ামোড়ের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। আমরা দেখাবো এই 2.5 কিলোমিটার দূরত্ব বাসে করে যেতে আমাদেরকে কতটা সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়। দেখতে দেখতে আমাদের পেছনের লাইনটা আরো বাড়লো। সকাল 9:25, অর্থাৎ 35 মিনিট হয়ে গেছে। তখন আমরা উঠতে পারিনি বাসে, তবে লাইন কিছুটা এগিয়েছে। আরো 10 মিনিট পর, অর্থাৎ 45 মিনিট লাইনে দাঁড়ানোর পর মিলল বাস। 8:50 আমরা 9 বাসের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:35 কাছাকাছি আমরা অবশেষে বাস পেয়েছি। যাত্রীরা রীতিমতো বিরক্ত, ক্ষুব্ধ। ফেরার সময় এমন ভোগান্তি হবে না তো, প্রশ্ন বহু বাস যাত্রী। আমি যাব এক্সাইডে নামবো, এক্সাইড থেকে 2 বিল্ডিং পরেই আমার অফিস। আপনার বাড়ি কোথায়? দমদমে। দমদম থেকে 27 তারিখ থেকে তো অটো চালু হয়েছে, তার আগে আমি হেঁটে চিড়িয়ামোড় চলে আসতাম। তারপরে এখান থেকে ফিরতি বাসে আমি ডানলপ যাই। গতকাল কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? 3 ঘন্টা 10 মিনিট। 8:40 লাইনে দাঁড়িয়েছিলাম, 11:50 বাস পেয়েছি। এমনি সময় কতক্ষণ লাগে যেতে? এমনি সময় তো আমি মেট্রোতে যাই 25 মিনিট, আর সেইটা এখন লাগছে প্রায় কখনো কখনো 4 ঘন্টার উপরে। সকাল 9:55, প্রায় আধ ঘন্টা পরে পৌঁছলাম দমদম চিড়িয়ামোড়ে। ডানলপ থেকে চিড়িয়ামোড়ের দূরত্ব প্রায় 3 কিলোমিটার এবং আসতে সময় লাগে 14 মিনিটের কাছাকাছি। কিন্তু আজকে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগলো ডানলপ থেকে চিড়িয়ামোড়ের দূরত্ব আসতে। যাত্রীরা বারবার বলছেন বাসের সংখ্যা কম বলে গন্তব্যে পৌঁছতেই ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিবহন মন্ত্রী জানিয়েছেন ধাপে ধাপে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। সরকারি পরিবহন নিগমের বাস গতকাল সকালে চলেছিল 240, বিকালে চলেছিল 340, আজকে চলছে 600, আগামীকাল থেকে চলবে 800 এবং এটা আমরা ধাপে ধাপে 8 তারিখের মধ্যে 1000-এর বেশি সিটি সার্ভিস WBTC থেকে আমরা দেব। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ট্রেন মেট্রো যখন চলছে না তখন প্রথম থেকেই আরো বেশি সংখ্যক সরকারি বাস নামানো হলো না কেন? আজকে যখন ধাপে ধাপে বাস বাড়ানো হচ্ছে, তখন আজকে 300 বাস, কালকে 500 বাস, তারপরের দিন 1200 বাস, এই ধরনের আলোচনার খুব একটা মানে হয় না। তার কারণ হচ্ছে প্রথম দিন থেকেই 1200 বাস নামানোয় কিন্তু খুব কিছু অসুবিধে নেই। সাধারণ মানুষের দুর্ভোগের জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে বিরোধীরা। অফিস খুলবে, সবাইকে অফিসে আসতে হবে, অথচ ট্রেন চলবে না। কলকাতায় কি ট্রেন ছাড়া যাতায়াত সম্ভব? বাস চলবে অথবা চলবে না, কজন উঠবে অথবা কজন উঠবে না। অটোতে কজন উঠবে? 2 জন, তাহলে ভাড়া কত? 10 গুণ। তোরা মানুষ না ঠিক মতো চললে চোখরা নেবো, কিন্তু আমি সরকার কোনো দায়িত্ব নেবো না। সরকার দায়িত্ব জ্ঞানহীন একটা অবস্থায় রাজ্যের মানুষকে বিপদে ফেলছে। তৃণমূলের পাল্টা দাবি মানুষের ভোগান্তি কমাতে সরকার যা করার করছে। বেসরকারি বাস নামাতেই হবে। মানুষকে একবার অফিস খুলবে, আমরা অর্থনৈতিক কাজ শুরু করব, আর পরিবহন থাকবে না, মানুষের 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি নিশ্চিত যে পরিবহন মন্ত্রী এবং সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। জীবন জীবিকার স্বার্থে যাতায়াত তো করতেই হবে, কিন্তু এই নাস্তানুবুদ অবস্থা কতদিন চলবে? হয়রানির শিকার যাত্রীরা সেই প্রশ্নই তুলছেন। প্রকাশ সিনহা ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের ছোটবেলায় একটা হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপন খুব জনপ্রিয় হয়েছিল। তাতে একজন বয়স্ক মানুষ বলছেন, ট্রামে বাসে বাদুর ঝোলা, আরে বাবা শরীরটাকে তো রাখতে হবে। কিন্তু বোঝা যাচ্ছে না যে এই মুহূর্তে শরীর আর স্বাস্থ্য কোথায় থাকবে, কারণ এই অনুষ্ঠান যখন শুরু করতে যাচ্ছি তখন সোশ্যাল ডিস্টেন্সিং এর প্রসঙ্গ উঠলো। করোনায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 396 জন। পশ্চিমবঙ্গে আবার নতুন রেকর্ড, পশ্চিমবঙ্গের নিরিখে 396 জন। এর আগে সংখ্যাটা 350 ছুঁয়েছিল, 344 আপনারা জানেন, কিন্তু 396 জন গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় শুধু আমাদের এই রাজ্যে মারা গেছেন 10 জন। আমি তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীর কাছে শুরুতেই যাব। সমীর, আমি একেবারে সরকারি ফিগারে আসব। সেটা হচ্ছে গণপরিবহন ব্যবস্থা এই কলকাতা শহরে কোথায় দাঁড়িয়ে আছে, যে এই শহরে গণপরিবহন ব্যবস্থা সাধারণভাবে 1,35,00,000 মানুষ তাতে চলাচল করেন। লোকাল ট্রেনে চলাচল করেন 35 লক্ষ, যেটা এই মুহূর্তে বন্ধ, কবে খুলবে আমরা জানি না। মেট্রো বন্ধ, কবে খুলবে জানি না। ব্যবহার করেন 6 লক্ষ মানুষ। বেসরকারি বাস 6,500, সেটা 45 লক্ষ মানুষ ব্যবহার করেন, যেটা এই মুহূর্তে আবার বলছি বেশিরভাগ বন্ধ।
মিনি বাস 2009 লক্ষ লোক ব্যবহার করেন এবং সরকারি বাস সেটা 1200 যদি ধরি সেটা 8 লক্ষ মানুষ ব্যবহার করে। আমার বক্তব্য খুব পরিষ্কার, 70% সরকারি দফতরে অ্যাটেন্ডেন্স লাগবে, একেবারে যে রিভাইজড বক্তব্য তাতে বলে দেওয়া হয়েছিল গত শুক্রবার। বেসরকারি প্রায় সব, কেউ 8 তারিখের অপেক্ষা করেনি। বাস্তব চিত্রটা হচ্ছে বেসরকারি দফতরগুলো খুলে গেছে, অর্থাৎ 1,35,00,000 মানুষ, তারা 8 লক্ষ মানুষ চড়তে পারে এরম একটা গণপরিবহনের ভরসায় রাস্তায় নেমেছে, যার ফলে এই যে ভোগান্তি মানুষের, এটা কার্যত ভবিতব্য। এখানে কি সরকারের কিছু করার ছিল না? মানে আমি বলছি এই হয়রানিটা তো স্বাভাবিক ছিল, এ তো অঙ্ক বলে দিচ্ছে। সমীর দা। সুমনবাবু, আপনি প্রথমেই নিজেই পরিষ্কার করে দিয়েছেন যে গ্রেটার ক্যালকাটা বা বৃহত্তর কলকাতায় 1,35,00,000 মানুষ যে গণপরিবহনের মধ্যে দিয়ে যাতায়াত করেন, তার অধিকাংশ যাত্রী মেট্রো রেল, তার একটা বড় সংখ্যক যাত্রী লোকাল ট্রেনও আছে যেগুলো বাইরে থেকে নিয়ার বাই স্টেশনগুলো থেকে আসে, তারপরে সরকারি বাস, বেসরকারি বাস, মিনি বাস, অটোরিকশা, ওলা এবং উবের, এইটা সব মেলালে একটা গণমাধ্যম। তাতে মেট্রো নেই এখনো পর্যন্ত, লোকাল ট্রেন চলছে না। বেসরকারি বাস মালিকরা যে পরিমাণ ভাড়ার দাবি করেছেন যে পাদানিতে পা রাখলেই 25 টাকা মিনিমাম, সরকার মানতে চায়নি, তাদের সঙ্গে আলোচনা চলছে। আমি যেটুকু খবর রেখেছি তাতে আজকে দুপুর পর্যন্ত যে আলোচনা চলেছে তাতে আলোচনাটা ফলপ্রসূ। হ্যাঁ, মানুষ বিপদে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই, আমি সম্পূর্ণ একমত। আমি যদি বলি যে সব কিছু ঠিক হয়ে গেছে তাহলে সেটা সঠিক তথ্য হবে না, কিন্তু এটাও ঠিক যে সরকার প্রস্তুত ছিল যে 8 তারিখ থেকে সব কিছু চালানো হবে বলে। এটাও ঠিক যে এক সময় লকডাউন হয়েছে, আবার আনলকডাউনটাও ধীরে ধীরে তোলার কথা ছিল ধাপে ধাপে। কিন্তু কর্মক্ষেত্রের জন্যে, ব্যবসায়িক ক্ষেত্রে এবং আনুষঙ্গিক সমস্ত ক্ষেত্রে মানুষ একসঙ্গে রাস্তায় নেমেছে, এটাও ঠিক। সুতরাং ধরুন, আপনি যে পরিসংখ্যান দিলেন একটু আগে, আমি শুভেন্দু অধিকারী ও রাজ্যের পরিবহন মন্ত্রীর বিবৃতিটা শুনছিলাম আপনার চ্যানেলে, তাতে বললেন গতকালকে 240টা সরকারি বাস চলেছে, সিটি বাস শুধু কলকাতায়, সেটা বিকেলের দিকে বাড়িয়ে 340 করা হয়েছে, আজকে সেটা 600, আগামী এই সপ্তাহের মধ্যে সেটা 800, সামনের সপ্তাহ থেকে 1200 সেটা চলবে। সুতরাং একটু ধৈর্য তো ধরতেই হবে। সমীর দা, আপনি একদম মানে আপনি শুনে হুবহু একদম এক ফিগার, সঠিক ফিগার কোট করেছেন, কিন্তু আমার প্রশ্নটা এইটাই যে 8 তারিখে আমি 1000 বা 1200 বাস চালাচ্ছি, আমার পরিস্থিতি যখন এইরকম, তাহলে প্রথম দিনে আমি কেন 240 এবং বিকেলে 340 চালাবো? আমি আজকে কেন 600 চালাবো? আমি তো আজকেই 1000 বা 1200, যেটা আমার এক্সট্রিম ক্যাপাসিটি, সেটা চালাতে শুরু করব। সেটা হলে তো কিছুটা মানুষকে রিলিফ দেয়া যেত। সুমনবাবু, এক্সট্রিমটা চালাতে গেলে তাদেরও যেসব কর্মীরা ইনভলভড আছে তাদেরকেও নিয়ে আসার ব্যবস্থা করতে হয়। সরকার যেটার জন্য প্রস্তুত ছিল যে ভালো সমীর দা, কিন্তু আমি বলছি যে উল্টোটাও কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? আপনারা বলেন যে খারাপ উদাহরণগুলো মিডিয়া দেখায়, ভালোগুলো দেখায় না। ভালোটা এবার বলি কিভাবে সম্ভব। ধরুন, কালকে আমি দেখিয়েছি যে বারাসাতে বিরাট লাইন, আজকের পরিস্থিতি অনেকটা ভালো তুলনামূলকভাবে, কালকের সঙ্গে যদি আমি একদম পাশাপাশি রাখি। কিভাবে সেই ভালোটা হলো? ভালোটা হলো যে পরিবহন দফতরের অফিসাররা রাস্তায় নেমেছেন, বেসরকারি বাস অনেক, যাদের কিছুটা সম্ভব বাড়ানো হয়েছে, সরকারি বাস ওই যে বললাম যে এক্সট্রিম ক্যাপাসিটিতে বাড়ানো হয়েছে। বারাসাতে, আমি বলছি ছোট অঞ্চল, কিন্তু বারাসাতে চোখে পড়ার মতো তফাৎটা হয়ে গেছে। অর্থাৎ গোটা রাজ্যের ক্ষেত্রে আমি চেষ্টা করলে মানুষকে একটু রিলিফ কিন্তু দেওয়া যেত। মানে এই হয়রানি যেটা কার্যত ভবিতব্য এই পরিকাঠামোয়, সেটা কিন্তু অনেকটা মানুষকে রিলিফ দেয়া যেত। সমীরদা, বারাসাত দেখিয়ে দিয়েছে। দেখুন আমি আপনার সঙ্গে একমত। দেখুন, এস্টিমেশনটাও কোথাও একটা গোলমাল হয়েছে। আমাদের সরকারের টার্গেট ছিল যে 8 তারিখ থেকে টোটাল লকডাউন এবং টোটাল স্ট্রেংথটা দরকার হবে। সেটা যে 1-2 তারিখ থেকেই দরকার হবে সেটা কোথাও একটা বোঝার ভুল ছিল। কিন্তু আপনি ধরুন, এমনকি এই যে লঞ্চ ব্যবস্থা, সেখানেও ধরুন প্রথমে ঠিক হয়েছিল 40% প্যাসেঞ্জার নেওয়া যাবে সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য, সেটাও কিন্তু 2/3 করে দেওয়া হয়েছে, মানে 67%, যাতে কোথাও কোনো মানুষকে যাতে অসুবিধার মধ্যে ফেলতে না হয়। সুমনবাবু শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার মানুষের কাছে দায়বদ্ধ। শুধু বিবৃতি দিয়ে পালিয়ে আমরা যাই না। বিরোধিতা করার অনেক সুবিধা আছে, তার কারণ যে কোনো ব্যাপারেই বিরোধিতা করা যায়। এখন বৃষ্টি হচ্ছে কেন, এখন ঝড় হচ্ছে কেন, অনেক কিছুতেই বিরোধিতা করা যায়। আচ্ছা, বেশ, আপনি বিরোধিতার কথা বললেন, আমি একদম সরাসরি বিরোধীদের কাছে যাই। প্রণয় রায়,
আমি বলছি একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে এই পরিকাঠামো নিয়ে এই সংখ্যক মানুষ রাস্তায় বেরোলে এবং যে বেরোনোটা, আমি সমিতদার সঙ্গে একটা জায়গায় শুধু যোগ করতে চাইব, আপনি ভাবুন 70% মানুষ আমি ধরে নিচ্ছি সরকারি ক্ষেত্রে যাচ্ছে, বেসরকারি ক্ষেত্রের মানুষ বসে থাকবেন? অফিস খুলে যাওয়া মানে অফিস খুলে যাওয়া, কজনের চাকরি এবং সেই নিরাপত্তা এবং সেই স্থিতিটা আছে, এতদিন পরে চাকরি দরজা খুলছে, সবাই তো যাবেন। 70%, আচ্ছা এই ছবিটা কি বাস্তবসম্মত? আমি যদি কল্পনাও করি যে 70% কর্মী সরকারি অফিসে যাচ্ছেন, বেসরকারি অফিস বসে আছে দরজা বন্ধ করে, যে 8 তারিখ আমরা অফিস খুলবো তখন কর্মীরা আসবেন, এ সম্ভব? এটা বাস্তব? প্রণয় রায়। সুমনদা, লকডাউনটা শুরু হয়েছিল একটা নির্দিষ্ট লক্ষ্যে, এবং আমরা প্রথম দিন থেকে দেখলাম এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা ব্যঙ্গর সুরেই বলেছিলেন, প্রথমে ছিল নোটবন্দি, তারপরে হলো ঘরবন্দি। যখন কঠোরভাবে লকডাউন পালন করা দরকার ছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে লকডাউন পেরে ঘুরে বেরিয়েছেন, মানুষকে সেইভাবে লকডাউন চালু করেননি। আর আজকে দাঁড়িয়ে 2 মাস পরে যখন প্রবাসী বাঙালিরা তাদের নিজেদের ঘরে ফিরবে বলে ঠিক করেছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বাঙালিদের অপমান করে তিনি বললেন যে প্রবাসী করোনা ট্রেন চলছে। আজকে কলকাতা শহরে যে বাসগুলো চলছে, কলকাতা শহরে যে অটোগুলো চলছে, সেটা কি করোনা অটো, করোনা বাস চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়? আজকে সমীরদা বলছিলেন যে বুঝতে ভুল হয়েছে, করোনার ক্ষেত্রে বুঝতে ভুল হয়েছে, বাস যে লাগবে, ট্রেন চলবে না, মেট্রো চলবে না, এটা তো জানা কথা। তারপরেও কি করে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে 70% খুলে রাখতে হবে? তো এই যে বাস যদি ট্রেন না চলে, যদি মেট্রো না চলে, তাহলে যে বাসের দরকার পড়বে, এটা বুঝতে ভুল হয় কি করে? এটা যদি বুঝতে ভুল হয়, যখন আমফান আসবে, আমফানের সময় 3 দিন ট্রমাইজ হয়ে যাবে তারা সেখানে বুঝতেই পারছে না যে এতগুলো গাছ ভাঙতে পারে, তার জন্য ব্যবস্থা রাখবে না। আজকে লকডাউন তো করোনা এক্সপ্রেসের মতো কি করোনা বাস? আমি এই প্রশ্নে সমীরদার কাছে আসবো, কিন্তু প্রণয়দা আপনাকে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই ট্রেনগুলো কিন্তু আজকে মালদা শামসিতে আপনি জেনে থাকবেন যে এই শ্রমিক স্পেশাল ট্রেন থেকে পড়ে একজন মহিলার মৃত্যু হয়েছে। আমি বলছি রেল কর্তৃপক্ষ পারতো না যে ওই যে মিডল টায়ারের টিকিটটা, সামান্য কিছু অর্থ তো এদিক ওদিক হতো, একটা রাষ্ট্রের পরিকাঠামোর হিসেবে কিচ্ছু না সেইটুকু অর্থ, মিডল টায়ারটা ফাঁকা রেখে টিকিট বিক্রি করা যেত না? সুমনদা, প্রথম কথা, এর আগে একাধিকবার আমি বলেছি, আপনি ভালো করে চেক করুন, এর টিকিট কোথাও বিক্রি হচ্ছে না। এটা যে স্টেটে ট্রেন আসছে আর যে স্টেট থেকে আসছে, দুটো গভর্নমেন্টের মধ্যে হচ্ছে। আমি বলছি প্রণয়দা, একেবারে স্পষ্ট কথায়, সেটা হচ্ছে এইখানে যাত্রীরা 4 জনের সিটে 8 জন আসছেন। এ তো ক্যামেরা নিয়ে আপনারা যে কোনো ট্রেন ভিজিট করলে এই ছবি দেখতে পাবেন। একদম সুমনদা, আজকে ইউপি 1200 ট্রেন চালিয়েছে, আজকে বিহার 800 থেকে 900 ট্রেন চালিয়েছে, আর এই পশ্চিমবঙ্গে 100 ট্রেনও আসেনি। অথচ এই যে পরিযায়ী শ্রমিক বলুন বা প্রবাসী বাঙালি বলুন, এদের সংখ্যা অন্য রাজ্যে বেশি। আজকে পশ্চিমবঙ্গ সরকার কেন বেশি ট্রেন নিচ্ছে না? কেন বেশি ট্রেন চালাচ্ছে না? আমি সমীর চক্রবর্তীর কাছে যাব, কিন্তু তার আগে আরেকবার আজকে যে সমস্ত শ্রমিকরা করোনা নিয়ে আসছেন, একদিকে বাস স্ট্যান্ডের থেকে বাস স্টপে আরো খারাপ অবস্থা। কেন? আপনারা প্রথম প্রতিবেদনে দেখলেন যে যিনি কন্ডাক্টর আছেন তিনি বলে দিচ্ছেন, না সিট ভরে গেছে, আর নেব না। এবার মাঝামাঝি জায়গা থেকে যে অসংখ্য মানুষ বাস স্টপে দাঁড়িয়ে আছেন, তারা অফিসে পৌঁছবেন কি করে বা ফেরার সময় বাড়ি ফিরবেন কি করে? সমস্যা, এবং সেই সমস্যা যত দিন গড়িয়েছে ক্রমশ বেড়েছে। দেখুন, কলকাতা থেকে জেলা প্রায় সর্বত্রই বাস স্ট্যান্ডে লম্বা লাইন, কোথাও কোথাও তা এঁকে বেঁকে চলে গিয়েছে 1.5 কিলোমিটার পর্যন্ত। যে যাত্রীরা মাঝ রাস্তায় বাস স্টপ থেকে ওঠেন তাদের অবস্থা তো আরো করুন। নিয়ম অনুযায়ী বাসে যতগুলো আসন ততজনই যাত্রী তোলা যাবে, ফলে বেশিরভাগ বাসই স্ট্যান্ড থেকে ভর্তি হয়ে আসছে, আর কোথাও কোথাও 2-1 জন নামলে সেখানে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। যাত্রীদের দুর্দশা প্রত্যক্ষ করতে মঙ্গলবার সকালে আমরা লেক টাউন বাস স্টপে গিয়েছিলাম। গন্তব্য ডালহৌসি। ঘড়িতে তখন সকাল 10টা। ঘড়ির কাঁটা এখন ঠিক 10টা বাজে। আমরা দাঁড়িয়ে রয়েছি লেক টাউন বাস স্টপের সামনে, এবং এখান থেকে ডালহৌসি যাওয়ার জন্য আমরা বাস খুঁজছি। এখানে একটি বাস আছে, দেখা যাক। দাদা, ডালহৌসি যাবে? ডালহৌসি, হ্যাঁ। এখন দেখার বিষয় কতক্ষণে আমরা ডালহৌসি যাওয়ার বাস পাই সেটা দেখবো। ভিআইপিতে 1টা-2টো আসছে, তাও সব জায়গায় দাঁড়াচ্ছে। আচ্ছা, কেষ্টপুরে মুখটায় দাঁড়াচ্ছে এসি বাস, এমনি অন্য বাস দূর দিয়ে বেরিয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে না। দেখতে দেখতে পেরিয়ে গেল 11 মিনিট, বাসের দেখা নেই। যেমনটা দেখছিলাম যে 10টা থেকে আমরা দাঁড়িয়েছিলাম, ঘড়ির কাঁটা এখন 10টা13 হয়ে গেছে, এবং তারপরেও এখান থেকে এখনো পর্যন্ত বাসের কিন্তু খোঁজ মিলল না। একের পর এক বাস আসছে, সবকটি ভর্তি।
ধর্মতলা ও কি ফুল হয়ে গেছে? ফুল হয়ে গেছে। সরকারি বাস ধর্মতলায় যেত, কিন্তু যিনি ড্রাইভার, যিনি কন্ডাক্টর, তিনি জানিয়ে দিলেন বাস পরিপূর্ণ হয়ে গেছে সিট। বিশ্বজিৎ শাহকে বলছি দেখানোর জন্য, 10:19। অবশেষে 33 মিনিট পর বাসে ওঠার সুযোগ পেলাম আমরা। লেক টাউন বাস স্টপ থেকে ঠিক 33 মিনিট পর আমরা একটি বাস পেলাম, AC 39 রুটের বাস, সরকারি বাস। সেই বাসটা আমরা পেলাম। অফিস পৌঁছতে হবে নির্দিষ্ট সময়, অথচ কোনো কোনো বাস স্টপে তো 2-3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে যাত্রীদের দাবি। ডানলপ থেকে ছাড়ে S9 রুটের বাস, গন্তব্য বালিগঞ্জ, কিন্তু ডানলপ স্ট্যান্ডেই সব আসনে যাত্রী ভর্তি হয়ে গিয়েছে। ফলে পরবর্তী বাস স্টপে কোনো যাত্রী না নামলে আর নতুন যাত্রীরা ওঠার সুযোগ পাচ্ছেন না। টবিন রোডে বাসের জন্য অপেক্ষারত এক যুবকের দেখা পেলাম আমরা। আমরা এই মুহূর্তে বড়ানগরের টবিন রোডে রয়েছি। আমার সামনে একজন রয়েছেন, তার নাম সায়ন সাহা, বড়ানগরের বাসিন্দা। গত আধ ঘন্টা ধরে টবিন রোডের মোড়েই সায়ন দাঁড়িয়ে রয়েছেন। কোথায় যাবে? শ্যামবাজার। কি দরকার? ওষুধের জন্য, মায়ের ওষুধের জন্য। কি অবস্থা ধরে দাঁড়িয়ে রয়েছি। এখন অবধি কোনো সরকারি বাস যতগুলো গেছে এখান থেকে প্রত্যেকটাই মোটামুটি ভর্তি। বেসরকারি বাস? বেসরকারি বাস হাতে গোনা, খুব কমই। 40 মিনিট পরও বাস না পেয়ে অগত্যা এই যুবক ট্যাক্সি ভাড়া করলেন। টালিগঞ্জেও একই ছবি, বাস স্টপে দীর্ঘক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা। যেমন পল্লীশ্রীর বাসিন্দা সৌগত ঘোষ, সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছেন, অটো না পেয়ে হেঁটেই চলে এসেছেন রানীকুঠি, সেখান থেকে অটোয় টালিগঞ্জ, কিন্তু তারপর দীর্ঘ সময়ের প্রতীক্ষা। সকাল থেকে আমরা টালিগঞ্জ ট্রাম ডিপোর মোড়ে দাঁড়িয়ে রয়েছি। এখানে কোনো বাসের লাইন নেই সেই অর্থে, কিন্তু অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং গোটা জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি বাস প্রার্থীরা, যারা কেউ অফিসে যাচ্ছেন বা কেউ বা নিজের প্রয়োজনে বেরিয়েছেন, তারা কিন্তু বাস পাওয়ার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছে। অফিসের টাইম হয়ে গেছে 9টা, আমার অফিসে 9টা ইন করতে হয়, লগ ইন করতে হয়। অলরেডি 1 ঘন্টা লেট, এখন 10:30টার আগে পৌঁছতে পারবো না। ডেইলি স্যালারি এভাবেই আমাদের মানে 50% কেটে নিচ্ছে লেট করে পৌঁছচ্ছি বলে। বাস না পেয়ে অগত্যা ট্যাক্সি ধরতে বাধ্য হলেন তিনি। দুর্বিষহ অভিজ্ঞতা হয়েছে কেওড়াপুকুর বাজারের বাসিন্দা পেশায় রেলকর্মী জিতেন চক্রবর্তী। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে থাকছেন বাসের জন্য। যে সমস্ত বাস আসছে সেগুলো, কিছু বাস দাঁড়াচ্ছে, অধিকাংশ বাসই দাঁড়াচ্ছে না, কেননা সেগুলো ভর্তি হয়ে আসছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? প্রায় 1 ঘন্টা। বাস পাচ্ছেন না? কোনো বাসই উঠতে পারছি না। S7 যাচ্ছে, বাসে উঠতেই পারছি না। বাসগুলো বলছে দাঁড়াচ্ছে না বলে ভর্তি। বাস না পেয়ে শেষমেশ বাড়ির দিকে হাঁটা দেন তিনি। এখন যাবো, এখন ফিরে আবার বাড়ি চলে যাচ্ছি, আর কি করবো। বাড়ি কেওড়াপুকুর বাজার, যেতে পারলাম না, কি করে যাব? একটা কোনো গাড়ি পাচ্ছি না, যাবো কি করে? অনেকে বলছেন ভাড়া নিয়ে টানাপোড়েনের জেরে অধিকাংশ বেসরকারি বাস রাস্তায় না নামার ফলেই এই ভোগান্তি হচ্ছে। মঙ্গলবার পরিবহন দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করে 4টি বাস মালিক সংগঠন। দুপক্ষের আলোচনার ভিত্তিতে বেসরকারি বাসের ভাড়া নিয়ে তৈরি হয়েছে রেগুলেটরি কমিটি। কমিটিতে থাকছেন সরকার ও বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। এর ফলে ভাড়া নিয়ে দ্রুত সমাধান মিলবে বলে আশাবাদী বাস মালিক সংগঠনগুলি। ইতিবাচক আলোচনা হয়েছে, কাল থেকেই নামবে কিনা বলতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি হবে, মানে 1-2 দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। ভাড়া বাড়ানো নিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আয় ব্যয়ের যে সামঞ্জস্য, সেই কমিটি ডিসিশন নেবেন। কমিটিটা গভর্নমেন্টটাকে ফ্ল্যাশ করুক, 8 তারিখ থেকে সব খুলে যাবে, তার আগেই রাস্তায় গাড়ি নামার একটা চিন্তা ভাবনা হয়েছে। পরিবহন দপ্তরে আমরা একটা ডেপুটেশন দিয়েছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। সেইখানে আমরা 4 দফার ডিমান্ড আমরা দিয়েছি আমাদের, যে ভাড়া বাড়া সংক্রান্ত বিষয়ে একটা রেগুলারিটি কমিটি করতে বলেছি। তবে মঙ্গলবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে দুর্ভোগের অবসান হয়নি। আনলক 1-এর প্রথম দিন আমরা দেখিয়েছিলাম যাত্রীরা কি প্রচণ্ড দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই সমস্যা কিন্তু আরও কয়েক গুণ বেড়েছে। এই যে সরকারি বাসটা দাঁড়িয়ে রয়েছে, সেই সরকারি বাস এখানে ধর্মতলার মোড়ে অন্তত পক্ষে 20-25 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছেন, কারণ বাসে এই মুহূর্তে বাদুড়-ছোড়া ভিড়। বাসের যারা ড্রাইভার এবং কন্ডাক্টর, তারা কিন্তু বাস ছেড়ে চলে গেছেন, কারণ তারা বলছেন যে তারা এই অবস্থায় বাস চালাতে পারবেন না। 3 ঘন্টা থেকে বাস নেই দাদা, 2.5-3 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি। সকালে হেঁটে আসা, বিকেলে হেঁটে যাওয়া, কোনো বাস নেই। যাওয়ার কোনো রাস্তা আছে? সব তো খুলে দিয়েছে, লকডাউন তো উঠিয়ে দিয়েছে। কোথায় কিছু আছে? এখানে 2-3 ঘন্টা দাঁড়িয়ে দেখি একটা বাস নেই। এখন কতদিনে রাস্তায় বাসের সংখ্যা বাড়বে আর দুর্ভোগ কমবে, সেই অপেক্ষায় যাত্রীরা। আবির দত্ত, মৈত্র ঠাকুর চক্রবর্তী ও সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
আমি ডাক্তারবাবুর কাছে আসবো, ডক্টর অরিন্দম করের কাছে। ডক্টর কর, আমার প্রথমে এই অনুষ্ঠান শুরু করলাম কোন পরিসংখ্যান দিয়ে, যে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত আমাদের এই রাজ্যে 396 জন, মারা গেছেন 10 জন। এখান থেকে যে শহরের বসে আপনি কথা বলছি, সেই শহরে প্রত্যেক 50,000 মানুষ প্রতি বর্গ কিলোমিটারে থাকেন। আমি বলছি জনঘনত্বের দিক থেকে এই জায়গায় কলকাতা শহর দাঁড়িয়ে, এবং প্রতিদিন গ্রাফটা বাড়ছে করোনা আক্রান্তের। সোশ্যাল ডিস্টেন্সিং মানে একেবারে ক্যাপিটালে লেখা মাস্ট। সেইখানে যে ছবি সাইক্লোন, দেখুন বাধ্য হয়েছিলাম আমরা প্রকৃতির রোষের কাছে সোশ্যাল ডিস্টেন্সিং এর অনেকগুলো নিয়ম কম্প্রোমাইজ করতে, কিন্তু এখন তো অপশন আমাদের হাতে। এই জায়গায় এসে যে ক্ষতিটা 2 সপ্তাহে হতে পারে, আমাদের স্বাস্থ্য পরিকাঠামো এই রাজ্য বাদ দিন এই দেশের আদৌ সামলাতে পারবে? ভয়টা তো সেইখানে রক্ষা কর। দেখুন, আমাদের এটা এক্সপেক্টেড ছিল যে লকডাউন শেষে যখন আবার আনলকডাউন হবে তখন নাম্বারস বাড়বে, কিন্তু যেভাবে আমি কালকে থেকে দেখতে পেলাম যে মানুষ রাস্তায় নেমে পড়েছেন এবং আমফান করোনাকে নিয়ে না যেতে পারুক ভয়টা উড়িয়ে নিয়ে চলে গেছে, এবং রাস্তাঘাটে যেভাবে মানুষ এসছেন তাতে আমরা এক্সপেক্ট করছি অনেক বেশি নাম্বার অফ পেশেন্ট আপনার এফেক্টেড হবে। এবং আপনি মানুষ বললেন, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে মানুষ কি করবেন যদি ধরুন দফতর খুলে যায়, সরকারি দফতর খুলে যায়, 70% লোককে সেখানে ডাকা হচ্ছে, বেসরকারি অফিস খুলে যায়, মানুষ তো আমি বলছি যে মাইনে কাটা যাবে। মানুষ তো পরিস্থিতি এমন, মানুষ বেরোতে বাধ্য। কেউ স্বেচ্ছায় যদি বেরোতে নাও চান তার কোনো অপশন নেই। ডক্টর কর। হ্যাঁ, আমি মানছি। দেখুন সোহনবাবু, আমরা তো নীতি নির্ধারণ করব না, এটা রাজ্য কেন্দ্র সরকার তারা করবেন, তাদের নীতি ঠিক না ভুল সেটা আগামী দিনে বোঝা যাবে। কিন্তু আমি যেটা বলছি যে এই যে সার্চ ক্যাপাসিটি যেটা আমরা আগে অনেকবার আলোচনা করেছি, এইবার কিন্তু টাইম হয়েছে সেটা আমাদের পৌঁছে যাওয়ার। অলরেডি আমরা রিচ করেছি। আমাদের হেলথ কেয়ার সিস্টেম এবার দেখবে যে আমরা কতজনকে অ্যাকোমোডেট করতে পারি। নাম্বার অফ পেশেন্ট যেভাবে বাড়ছে, আমরা তো ফ্রন্টলাইনে কাজ করছি, প্রত্যেক দিন লিপস অ্যান্ড বাউন্ডসে বাড়ছে নাম্বার অফ পেশেন্টস পজিটিভ। এবার তার সঙ্গে যেটা হচ্ছে, এতদিন মানুষ অন্যান্য অসুখগুলো চেপে রেখেছিল, ইলেকটিভ কেসেসগুলো চেপে রেখেছিল, নন কোভিড পেশেন্টরাও আসতে শুরু করেছে। একটা হসপিটালে এবার কোভিড পজিটিভ, কোভিড সাসপেক্ট, নন কোভিড এমার্জেন্সি সব মিলিয়ে হেলথ কেয়ার সিস্টেম কিন্তু এবার একটা কঠিন পরীক্ষার সামনে চলে এসছে। এবং মানুষ করোনাকে যেভাবে পাঁচবালিশের মতো এবার জড়িয়ে ধরতে শুরু করলো, তাতে করোনাকে নিয়ে শোবে কোথায় হসপিটালের বেডে শোবে না চিরনিদ্রায় শোবে সেটা আবার দেখার সময়। হ্যাঁ ডক্টর কর, আপনার কাছে এই আশঙ্কা নিয়ে আবার আসবো। আমি দ্রুত একটা প্রতিবেদন দেখাবো যেখানে নিঃসন্দেহে সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা আজকের দিনে যারা রাস্তায় বেরিয়েছেন তারা বাধ্য হয়েছেন। একবারও আমি তাদের দোষ দেব না, তার কারণ অফিস খুলে গেলে বেতন কাটার আশঙ্কা মাথায় থাকলে মানুষ বেরোতে বাধ্য। সেই পরিস্থিতিতে যারা বেরিয়েছেন, সত্যি সত্যি সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা তাদের মাথায় থাকবে কি করে? এবং পরিস্থিতি যা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে বাসে উঠলে তো সকালে বেরিয়ে সন্ধ্যেবেলা অফিস পৌঁছাতে পারবেন বলে মনে হয় না। দেখুন, আনলক 1-এর দ্বিতীয় দিনে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের এই ভোগান্তির ছবি যেমন আছে, তেমন করোনা সংক্রমণের আবহে উদ্বেগ বাড়াচ্ছে নিয়ম ভাঙার ছবিও। কোথাও সোশ্যাল ডিস্টেন্সিং শিখেই তুলে বাস স্ট্যান্ডে সেই ভিড়, কোথাও সিট পেতে ধাক্কাধাক্কি করে বাসে চড়ার হিড়িক। সরকারি নির্দেশ উপেক্ষা করে বাসে দাঁড়িয়ে গেলেন কেউ কেউ। করোনা এখনো সমান তালে দাপট দেখিয়ে চলেছে। স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন 396 জন, যা এখনো পর্যন্ত রেকর্ড। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 6168। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 10 জনের। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 263 জনের। কোমরবিডিটিতে মৃত্যু হয়েছে 72 জনের। অর্থাৎ রাজ্যে মোট 335 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মানার কথা পই পই করে বলে যাচ্ছেন চিকিৎসকরা, কিন্তু কোথায় কি? মঙ্গলবার সকালে উল্টোডাঙায় দেখা গেল একেবারে উল্টো ছবি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাসে যত আসন ততজন যাত্রী উঠতে পারবেন, কিন্তু উল্টোডাঙ্গা থেকে কয়েকজন যুবক সেই আগের মতোই বাসের পাদানিতে দাঁড়িয়েই চলে গেলেন বেশ কিছুটা পথ। কারো মুখে দেখা গেল না মাস্ক। কোথায় যাবে তোমরা? অ্যাপোলো। দেখা যাচ্ছে যে অনেকে রয়েছেন যে বাসে করে উঠছেন এবং বাসে সিটে না বসে তারা সামনে নেমে যাবে বলে এইভাবে বাসে উঠে পড়ছে। উত্তর 24 পরগনার বারাসাতের কাজীপাড়া বাস ডিপোয় বাসে ওঠার সময় দেখা গেল তুমুল হুড়োহুড়ি।
আমরা রয়েছি কাজীপাড়া বাস ডিপোর সামনে, সেখানে বেশ কিছু বাস রয়েছে এবং তার পাশাপাশি যারা নিত্যযাত্রী তারা লাইনে দাঁড়িয়েছেন এবং যেটা আমরা দেখতে পাচ্ছি নিত্যযাত্রীদের মধ্যে কোনো সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো প্রচেষ্টা নেই। যেটা সরকার থেকে বলেছে সোশ্যাল ডিস্টেন্সিং, সেটার কোনো কিছুই নেই এখানে। প্লাস যখন ফিরছি তখন সরকারি বাস তো পাওয়াই যাচ্ছে না। বনগাঁ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার DN44 বাসেও এদিন দেখা যায় ঠাসাঠাসি ভিড়। সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো বালাই নেই। প্রাইভেট কনসার্নে চাকরি করি, কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে একটা বাস, আমরা যদি অফিসে না যাই চাকরিটাই চলে যাবে। সবাই বলছে দাঁড়াচ্ছি না, তাও বলছে নিয়ে যেতে হবে, কিছু উপায় নেই। কন্ডাক্টরের বক্তব্য যে যাত্রীরা তাদের বাধ্য করছেন, সেই কারণে তারা বাধ্য হয়েই যাত্রীদের তুলছেন। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সরকারের নির্দেশ, চালক ছাড়া সর্বাধিক 2 জন যাত্রী পেছনের আসনে বসতে পারবেন। কিন্তু নিউ আলিপুরে দেখা গেল এই ছবি, একটি গাড়িতে চালক সহ 5 জন যাত্রী। নজরে পড়তেই চালকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আপনার গাড়িতে এখন কজন আছে? আমার গাড়িতে এখন 4 জন। কেন? আপনাকে নিয়ে 5 জন? হ্যাঁ, আমাকে নিয়ে 5 জন। আপনার গভর্নমেন্ট গাইডলাইন ভায়োলেট করার জন্য আপনাকে এখন প্রসিকিউশন করা হচ্ছে। নিউ আলিপুরে দেখা গেল সরকারি বাস চালকের মুখেই নেই মাস্ক। আপনি তো সরকারি বাস চালাচ্ছেন, মাস্ক ব্যবহার করছেন না কেন? মাস্কটা ধুয়েছি তো, এটা মানে তুমি নিজেই মাস্ক বেরিয়ে যায় তো, ওই জন্য আজকে নিতে। এই বাসটিও দাঁড় করায় পুলিশ, চালককে দেওয়া হয় মাস্ক। বিনা মাস্কে কেউ বেরিয়েছে কিনা, পাশাপাশি যে বাসগুলি রাস্তায় বেরিয়েছে সেই বাসে ঠিকমতো সকলকে বসানো হয়েছে কিনা, সেই বিষয়টা দেখার জন্য এই মুহূর্তে নিউ আলিপুরে দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা একবারে বাসের মধ্যে উঠে গিয়েছেন। উঠে গিয়ে ওনাদেরকে যে বিষয়টা দেখছেন যে বাসে সবাইকে ঠিকমতো বসানো হয়েছে কিনা। চিকিৎসকদের মতে করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরার মতো বিষয়গুলিকে অভ্যেসে পরিণত করতে হবে। যদি সকাল 9টায় কাউকে অফিসে পৌঁছতে হয় এবং সব লোককে যদি একসঙ্গে সকাল 9টায় পৌঁছতে হয়, তাহলে তুমি বাসের ভিড় কোনো আইন দিয়ে ঠেকাতে পারবে না। এটা খুব স্বাভাবিক বিষয়। একটা চিকিৎসকের আঙ্গিক থেকে মনে হয় আমাদের এই করোনা উত্তর যুগে আমাদের কাজের ধরন ধারণা পাল্টে ফেলতে হবে। মানে যেমন ধরো 24 ঘন্টা সব অফিস খোলা, 24 ঘন্টা সব দোকান খোলা, 24 ঘন্টা সব বাজার খোলা, জনসাধারণ পরিষেবা পারবে এবং 24 ঘন্টায় সব অফিসে গেলেই তোমার কাজ হতে পারে। এর মধ্যে বাসের পর অটো, ট্যাক্সি এবং অ্যাপ ক্যাবেও 2 জন যাত্রী তোলার বিধিনিষেধ তুলে দিল রাজ্য সরকার। এবার থেকে অটো, ট্যাক্সি ও অ্যাপ ক্যাবে যত আসুন ততজন যাত্রী উঠতে পারবেন। ওলা উবের থেকে আমাদের ট্যাক্সি নেই, সাদা বা অটো, যতগুলি সিট ততগুলি প্যাসেঞ্জার। যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাসের মতো অন্যদের ক্ষেত্রেও আমরা বলেছি অ্যালাউ করতে, অতিরিক্ত যাত্রী বহন করতে না, সিট ক্যাপাসিটি অ্যালাউ করেছি। কিন্তু এরপর আর সামাজিক দূরত্ব বজায় থাকবে কিভাবে, প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। সবাই বলছে মুখে মাস্ক পরতে হবে এবং 2 জনের মধ্যে 6 ফিট ডিস্টেন্স মেনটেন করতে হবে, এবং এই জিনিসটা তো অসম্ভব। অটোর মধ্যে আপনি 2 জন বলুন, 3 জন বলুন, কোনোভাবেই অসম্ভব। কাজেই অটোর মধ্যে যাই বসুক না, সেখানে একটা রিস্ক আছেই। এবার সেখানে আমি 2 জনের জায়গায় 3 জন করুন, রিস্ক আরো অনেক বাড়বে। অনেকে বলছেন এই পরিস্থিতিতে সাধারণ মানুষকেই সতর্ক হতে হবে, না হলে সব দিক থেকে তাঁদেরই বিপদ। এবিপি আনন্দ। আমি অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থবাবু, আপনি গত কয়েক সপ্তাহে গণপরিবহন নিয়ে একের পর এক নিবন্ধ লিখেছেন। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে অন্য রাজ্যের তুলনায় আমাদের পরিকাঠামোর সীমাবদ্ধতা আছে এবং আমাদের সরকারি নির্ভরতা, সরকারের ভূমিকাটা গণপরিবহনে অনেকটা কম। আমি যদি তুলনায় কয়েকটা রাজ্যে যাই, তামিলনাড়ুতে সরকারি বাস আছে 21,750, কর্ণাটকে 24,200-র কাছাকাছি, মহারাষ্ট্রে 18,500, সেখানে আমি পরিবহন মন্ত্রী পরিসংখ্যান ধরলে 1000 থেকে 1200 পশ্চিমবঙ্গে সরকারি বাস চলে। আমি বলছি আমাদের গোটা সিস্টেমটা বেসরকারি ব্যবস্থা নির্ভর। সেই জন্য দেখবেন যে কোনো ক্রাইসিসে, যে কোনো টানাপোড়েনে, যে কোনো বৈঠকে দেখা যায় যে বাস সিন্ডিকেটগুলোর হাতের পুতুল হয়ে যায় অনেক সময় সরকার, তার কারণ পুরোটা এত বেসরকারি অংশ নির্ভর, বেসরকারি ভূমিকা এত প্রবল। আপনার কি মনে হয় যে এখানে বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় ধীরে ধীরে বৈঠক না করে 1 তারিখের আগে একেবারে জরুরি যুদ্ধকালীন পরিস্থিতিতে বৈঠক করে একটা কোনো সিদ্ধান্তে এসে এই মানুষদের রিলিফ দেওয়া যেত? অবশ্যই আপনি যেটা বলছেন যে এটাই আসলে একটা সরকারের কাজ হওয়া উচিত ছিল। এই গত 65 দিন ধরে মানুষ যখন ঘরে গৃহবন্দী ছিল, তখন সরকারের কিছু কাজ ছিল যেগুলো হচ্ছে ভাবা উচিত ছিল যে লকডাউন থেকে তো একদিন আমাদের বেরোতে হবে, সেই বেরোনোর সময় আমার কি প্রস্তুতি এবং কি পরিকল্পনা। এইটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে ট্রান্সপোর্ট প্ল্যানিং যদি বলেন কেন্দ্রের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে দুটোতেই হচ্ছে চরম ব্যর্থতা। আমি এই কারণে বলছি যে রাজ্যের মানুষ যে ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ে আতঙ্কিত হয়েছিল, যে যারা কাজে বাইরের রাজ্যে কাজে ছিলেন তারা বাড়ি ফিরতে চাইছেন,
সেখানে যেভাবে ওই স্পেশাল ট্রেনগুলোতে তাদের আনা হয়েছিল এবং সেখানে যে মাত্রা সংক্রমণের বিপদ নিয়ে তারা রাজ্যে এসছেন, সেগুলোকে যদি করোনা স্পেশাল বলা হয়, তাহলে যে পদ্ধতিতে আমাদের এখানে বাস খুলে দেওয়া হলো এবং তাতে যে মানুষ উঠছেন আপনারা যে আপনাদের প্রতিবেদনে দেখাচ্ছেন, সেটা করোনা স্পেশালেরই আর একটা অন্য ফর্ম। আমি এই কারণের জন্য কথাটা বলছি, আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটা তথ্য তুললেন, এবং যেখানে ভারতবর্ষের বড় রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে মাথাপিছু বাস এটা হচ্ছে সবচেয়ে কম, এবং এখানে বেসরকারি পরিবহনের উপর হচ্ছে প্রায় 85%, মেরে কেটে সরকার হচ্ছে যে 15%। তাহলে এরকম একটা অবস্থায় যখন আমি বেসরকারি পরিবহনের উপর নির্ভরশীল, এবং এটাও ঠিক যে এই করোনা সংক্রমণ অতিমারির সময় যে মানুষের চাকরি যাচ্ছে, আয় কমছে, ফলে সেখানে আয় অর্ধেক হয়ে যাচ্ছে, ভাড়া যদি দ্বিগুণ হয়, তাহলে গণপরিবহনের যে বেসিক নিড সেটা আসলে অ্যাড্রেসড হয় না, যেটা অটোর ক্ষেত্রে হতে চলেছে, যে দুগুণ হয়ে যাচ্ছে ভাড়া। আমি বলছি যে যদি বাসের ক্ষেত্রে হতো এই সমস্যা। আমি এই কারণে বলছি যে পরিকল্পনাহীন গোটা বিষয়টা, এবং আসলে সরকারের পরিকল্পনাহীনতার জন্য রাস্তায় মানুষ না ভিকটিম হচ্ছেন। কোথায় এই যে আপনি বলে দিলেন 70% সরকারি কর্মী আসবে অফিসে, বেসরকারি অফিসে না গেলে চাকরি যাবে। এই মানুষগুলো যখন সকালবেলায় বেরোচ্ছেন, সত্যিই তো আপনি যদি গোটা শহরের চাহিদার মাত্র 10% সেই বাসও নামাতে পারছেন না, তার অর্ধেক নামিয়েছেন 5% বাস, আর 70% মানুষকে আপনি বলছেন আপনি দৌড়ান, যেখানে মেট্রো বন্ধ, যেখানে হচ্ছে যে সাবারবান ট্রেন বন্ধ। তাহলে এরকম একটা জায়গায় যদি আপনি এই পরিকল্পনা করেন, বেসিক্যালি সোশ্যাল ডিস্টেন্সিং ভাঙার পথটা তৈরি করে দিচ্ছে সরকারের এই সিদ্ধান্ত, যেটা আসলে অ্যাভয়েড করা যেত। আমি পাত্রদা আপনার কাছে আসবো, একবার প্রীতম আইচের কাছে যাব, অধ্যাপক গণপরিবহন বিশেষজ্ঞ। প্রীতমবাবু, একটা জিনিস আমায় বলুন, সেটা হচ্ছে আমরা এতক্ষণ বাস নিয়ে নানা আলোচনা করছি, অটোতে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য এতদিন ছিল যে চালক সামনে, পেছনে দুজন। আজকে পরিবহন মন্ত্রী বলেছেন, এবং সেটা আমার মনে হয় যে বাস্তব পরিস্থিতি দেখে, যে যটা সিট ততজন বসতে পারবেন। আমি বলছি ডক্টর কর আশঙ্কিত হবেন যে আমরা কি জানি অটোর পাশে, ডান পাশে অনেক কষ্ট করে, অনেক পুলিশি নজরদারির পর কমানো গেছে, বাঁদিকে একজন লোক। আমি যদি সেটাও বাদ দিই, পিছনের সিটে সবসময় 3 জন বসে যান। আমি বলছি যে 3 জন পিছনের ওই ছোট্ট সিটে বসলে সোশ্যাল ডিস্টেন্সিং কোন ম্যাজিকে হবে, এ বোঝার মতো বোধ বুদ্ধি আমার নেই। এবং করোনার উত্তর পৃথিবীতে এইভাবে গণপরিবহনে চললে তো মানে অবধারিত করোনার সংক্রমণটা ওই 300-র গণ্ডিতে থাকবে না, অনেক অনেক হয়তো 4 ডিজিটে চলে যাবে। আমি কোনোদিন চাইবো না, কিন্তু আশঙ্কা সেই রকমই। আপনার কি মনে হয় প্রীতম বাবু? হ্যাঁ, আসলে যে বিষয়টা সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের বিষয়টা ডাক্তারবাবু যিনি আছেন তিনি সব থেকে ভালো বলতে পারবেন। অটোর ক্ষেত্রে কি করা যায় বলে আপনার মনে হয়? এই যে গণপরিবহনে প্রত্যেক মুহূর্তে সাধারণ মানুষ চ্যালেঞ্জের মুখে পড়ছেন। আসলে দেখুন, আমরা তো হেঁটে চলাচল করি না, কাজে আমাদের যখনই জীবনযাত্রা স্বাভাবিকের দিকে এগোতে যাব, সেখানে পরিবহন হচ্ছে প্রথম প্রয়োজন। পার্থদা একটু আগে যেটা বললেন, আমি সেটার সাথে একদম একমত হয়ে বলি যে আসলে একটা যন্ত্রকে বন্ধ করে দেওয়া খুব সোজা, সেই যন্ত্রটাকে যখন আবার চালু করতে হয়, তখন সেই চালু করার জন্য কিন্তু আগে থেকে প্রস্তুতি লাগে। আমরা সেই প্রস্তুতিটা একেবারেই নিইনি। আমরা পুরো সমাজটাকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আবার চালু করার সময় পরিবহনটা কিভাবে আনবো সেটাকে একেবারেই ভাবিনি, চালু করে দিয়েছি। অটো আমাদের শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবহন। আমরা যে শুধু বাস ভাবছি, বাস যে রাস্তায় চলে সেই রাস্তায় পৌঁছতে গেলে মানুষদেরকে অটো ব্যবহার করতে হয়। কাজেই এই ছোট গাড়িগুলোকে আমরা কোনোভাবেই আলাদা করতে পারবো না। এবং কলকাতা শহরে বহু বাসের রুটের বিকল্প, একেবারে স্টেডি বিকল্প হচ্ছে অটো। একদম, কিন্তু একমাত্র সেখানে অটোর সংখ্যা বাড়ানো, এটা বাদে আর কোনোভাবে বোধহয় উপায় নেই। কারণ একটা গাড়িতে মানুষ কমাতে গেলে গাড়ির সংখ্যাই বাড়াতে হবে। একদম। আমি দ্রুত একবার সমীর চক্রবর্তীর কাছে যাব, তার আগে আপনাদের বলি যে আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আই এম সুমন দে দ্রুত মন্তব্য পাঠান, এবং সেই মন্তব্য এই অনুষ্ঠানে লাইভ নেওয়ার চেষ্টা করবো আমরা। সমীরদা, পরিকল্পনার অভাব কোথাও একটা, যেটা ধাপে ধাপে হলে হয়তো অনেক সরকারের সমস্যার মোকাবিলা করার সহজতর হতো, সেটা হয়নি। এক ধাপে 1 তারিখ থেকে সমস্ত কিছু খুলে যাওয়ায়, বিশেষ করে প্রায় 100% বেসরকারি অফিস খুলে যাওয়ায় কার্যত গণপরিবহন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, মানবেন? দেখুন সুমনবাবু, এখানে আপনাকে খুব পরিষ্কার আমি একটা কথা বলি।
লকডাউন যখন হয়েছিল তখন কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ পরিকল্পনাহীনভাবে লকডাউনটা চালু করেছিলেন মাত্র 4 ঘন্টার নোটিসে। আবার যখন আনলক করলেন তখনও কিন্তু সেটা পরিকল্পনাহীনভাবে করলেন। প্রণয়বাবু একটু আগে বলছিলেন না, উত্তরপ্রদেশ বিহার সব ট্রেন নিয়ে চলে যাচ্ছে, তার কারণ পশ্চিমবাংলার 5 গুণ শ্রমিক, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের শ্রমিক তারা বাইরে চাকরি করেন। এবং সত্যি সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, করোনা স্পেশাল কেন বলবেন না? যেভাবে ট্রেনগুলো এসছে যেন মুরগির খাঁচা, শুধু এমনভাবে মানুষকে গেঁদে গেঁদে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বাসগুলো প্রায় করোনা বাসের চেহারা নিচ্ছে। শ্রমিকরা, সুমনবাবু, 80 জনের 80 জনের ওপর মানুষ ট্রেনের মধ্যে মারা গেছে, দায় কার? এই উত্তরটা দিন তো। বেশ, প্রণয় রায় উত্তর। না, প্রথম তো হচ্ছে যে সমীর বাবু খালি একটা কথা বলুন যে 2 তারিখ থেকে যে ট্রেনের রিকুইশন দেওয়া শুরু হয়েছে, আজ অবধি পশ্চিমবঙ্গ সরকার কবে কত তারিখে কটা রিকুইশন দিয়েছে সেই কথাটা বলুন। আর পরিকল্পনার কথা বলছেন, 2 মাস ধরে সময় আপনারা পেলেন, কেন পরিবহনের পরিকল্পনা করলেন না? 2 মাস ধরে যে লকডাউন চললো, লকডাউন উঠার পরে কি পরিকল্পনা আপনারা করলেন যে কি করে বাস চালাবেন কলকাতা শহরে? সেই পরিকল্পনার কথাটা কোথায় গেল? আমরা দ্রুত একবার আমাদের ভেরিফাইড অ্যাকাউন্ট আই এম সুমন দিতে টুইটার অসংখ্য এসছে, তার মধ্যে কয়েকটা এই দফায় পড়ে নেওয়ার চেষ্টা করব, পরবর্তী সময় চেষ্টা করব আরো কয়েকটা পড়ার। প্রজ্জ্বল দত্ত তিনি লিখছেন, এই রাজ্যের পরিবহনের যে জরাজীর্ণ অবস্থা তার জন্য দায়ী কে? সঞ্জীব সাহা লিখছেন, একেবারে সব খুলে দেওয়ার কি দরকার ছিল? রুমা বিশ্বাস লিখছেন, সব করে দিয়েছি আর কিছু বাকি নেই, করোনা আর উম্পুন সত্যিটা বুঝিয়ে দিয়েছে। সুমন কল্যাণ লিখছেন, পরিকল্পনাহীন সরকারের কাছ থেকে কি বা আশা করা যায়? বিশ্বজিৎ ঘোষ লিখছেন, পরিকল্পনা ছাড়াই সমস্ত অফিস খোলা হলো, শহরতলির কর্মীরা কিভাবে ট্রেন ছাড়া কলকাতায় অফিস করবে? মৃদুল বেরা লিখছেন, করোনার প্রকোপ কোথায় গিয়ে দাঁড়াবে জানি না, ডাক্তার হিসেবে সবাইকে পরিষেবা দিতে পারবো কিনা তাও জানি না। সৌমদীপ ঘোষ লিখছেন, ভ্যাকসিন আবিষ্কারের আগেই সবকিছু স্বাভাবিক দেখানোটা শুধুমাত্র মরার ওপর খাড়ার ঘা ছাড়া আর কিছু নয়। প্রতীক মণ্ডল লিখছেন, আনলক 1 যাতে আনলাকি 1-এ পরিণত না হয় তার জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন। সুবর্ণা পাত্র লিখছেন, যখন সংক্রমণ তুঙ্গে তখন কি আর একটু বেশি সচেতন হওয়ার দরকার ছিল না? জীবন জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়ে আদৌ কি আর সোশ্যাল ডিস্টেন্সিং মাথায় রাখা সম্ভব? আর এবার সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকে। দেখুন, কৃষি প্রধান ভারতে চিরকালই, এমনকি ওই স্বাধীনতার পর থেকেই কৃষকদের নিয়ে রাজনীতি হয়, এখনো তা হচ্ছে। এই কঠিন সময় কে কৃষকদের পাশে দাঁড়িয়েছে আর কে দাঁড়ায়নি তার কৃতিত্ব নিয়ে কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসকের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। তবে ভুললে চলবে না, মহামারী কিন্তু দল দেখে না, রঙও দেখে না, আর কে কাকে ভোট দিয়েছে সেটাও দেখে না। দড়ি টানাটানির মাঝে সেই সতর্ক বার্তাটা পৌঁছে দিতেই আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। মানবেন না আপনি বুঝুন, কিন্তু দয়া করে আবার নতুন কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।
অর্থনীতির কথা ভেবে এবং জীবন বনাম জীবিকার প্রশ্নে কিছুটা জীবিকার কথা ভেবে সরকার লকডাউনের বিধিগুলো শিথিল করেছেন, আনলক 1 বলা হচ্ছে। কিন্তু করোনার আশঙ্কা, করোনার ভয় এবং করোনা আক্রান্তের সংখ্যা একটাও কি কমেছে? কমেনি। কিন্তু এবার যে 3টে বাজারের ছবি দেখাবো, আজকের তোলা কোলে মার্কেট, জিঞ্জিরা বাজার এবং শোভা বাজার, সেই 3টে বাজারের ছবির একটা শট দেখেও সে কথাগুলো আপনি বুঝতে পারবেন না। বাংলা ভাষায় একটা স্থূল শব্দ আছে, গিজগিজে ভিড়। সেই রকম ভিড়ে গিজগিজ করছে এই বাজারগুলো এবং কোথাও অনেক লোকের মুখে মাস্ক নেই, হ্যান্ড স্যানিটাইজার না দাদা, দূরবীন দিয়েও আমরা খুঁজে পাইনি। দেখুন, আনলক 1-এর শুরু থেকে সাধারণ মানুষের একাংশের এই ঢিলেঢালা আচরণে করোনা নিয়ে আশঙ্কা বাড়াচ্ছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতার বিভিন্ন বাজারে ঢু মেরে যে ছবি দেখা গেল তা যথেষ্ট উদ্বেগের। এদিন ভোর 6:30 নাগাদ শিয়ালদা কোলে মার্কেটে গিয়ে দেখা গেল ঠিক করছে ভিড়। কোলে মার্কেটের সবজি বিক্রেতা আবেদ আলী, মুখে নেই মাস্ক, একটি রুমাল বাঁধা থাকলেও সেটি গলায় ঝুলছে। হ্যাঁ, মাস্ক পরতে হয়, মাস্ক তো পরতে হয়, না এক্ষুনি খুলে গেছে। মাস্ক না পরার জন্য এক একজনের এক এক রকম অজুহাত। লকডাউন শেষ, আনলক 1 শুরু হয়েছে, কিন্তু রোগের প্রাদুর্ভাব কমছে না। আমরা রয়েছি কোলে মার্কেটে, সেখানে বিশেষজ্ঞরা যে বিষয়টা জানাচ্ছেন যে সামাজিক দূরত্বের কথা, অন্যদিকে মাস্ক ব্যবহার করার কথা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা। সকাল থেকে দেখতে পাচ্ছি যেটা বহু মানুষের ভিড় এই কোলে মার্কেটে, অনেকেই মাস্ক ছাড়া এখানে থাকছেন এবং একে অপরের একেবারে কাছাকাছি থেকে কেনাকাটা চলছে। মাস্ক লাগিয়ে থাকি, যখন মানে খরিদ্দারের সাথে একটু কথা বলার জন্য বুঝতে পারে না, তখনটা মাস্কটা একটু বের করে দিই। পাইকারি বাজার থেকে আমরা গেলাম খুচরো বাজারে। শোভা বাজার সকাল 9টা। প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে যে চাইলেও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিভিন্ন কারণ দেখাচ্ছেন। কেউ বলছেন যে বিক্রেতারা যারা রয়েছেন তারা ঘেঁষাঘেঁষি করে বসেছেন, কেউ বলছেন মানুষ সচেতন নয়, তার জন্য কিছু করার নেই। আবার যারা বিক্রেতা তারা বলছেন স্যানিটাইজার আছে কিন্তু তারা সামনে দেখাতে পাচ্ছেন না, কেউ মাস্ক নামিয়ে বসছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আনলক 1-এর পরে এই বাজারগুলোতে কিন্তু রীতিমতো ভিড় হচ্ছে। স্যার, এক জায়গায় কাজ করতাম, বস করিয়ে দিয়েছে, এখন পেটের দায়ে রাস্তায় বসেছি। এই মাত্র না বললাম জাস্ট। ব্রেস ব্রিজের কাছে জিঞ্জিরা বাজারেও ছবিটা একই। তারাতলা জিঞ্জিরা বাজারে আমরা এসে পৌঁছেছি এবং সেখানে দেখতে পাচ্ছি বাজার কমিটির তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং মাইকিং করে যে বিষয়টা জানানো হচ্ছে যাতে সকলে মাস্ক পরে থাকেন, ব্যবসায়ীর এবং সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেই বিষয়টা। আমাদেরই দরকার দেওয়ার, কিন্তু ওয়ান টাইম দিয়ে দেওয়া ছিল, দিয়েছিলাম বলে মানে এখন মানে হাওয়া খাচ্ছে। আমরা এখান থেকে প্রথমত হ্যান্ড স্যানিটাইজারের জন্য আমরা এখানে ড্রাম রাখা হয়েছে, জলের ড্রাম এবং সাবান। তারপর আমরা করছি মানে স্যানিটাইজ করা হচ্ছে, মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে পুরো বাজার, আমাদের অফিস, রাস্তাঘাট সমস্ত আমরা এখানে স্প্রে করছি। ভয় তো লাগছে, তা বললে তো চলবে না, আসতে হবে তোকে। ভয় তো করি, একদম সাবধানে চলি, কি করবো, আলাদা করে ডিস্টেন্স রাখার চেষ্টা করি। কিছু জায়গায় কৌশল করে সংক্রমণ রোখার চেষ্টা হচ্ছে, যেমন বড় বাজারে রাজাকাটরার ব্যবসায়ীরা কিন্তু বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন এই পরিস্থিতিতে। যেরকম ভাবে রাজাকাটরায় ঢুকতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে স্যানিটাইজেশন একটা টানেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যাওয়ার পরে ঠিক এখানে একজন রয়েছেন যিনি থার্মাল গান দিয়ে চেক করছেন, এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং থার্মাল গান দিয়ে চেক করা বাদ দিয়েও একটা গেট দিয়ে ঢোকানো হচ্ছে যারা আসছেন এবং অন্য গেট দিয়ে বের করা হচ্ছে। এবার দিয়েও রাজাকাটরার যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হচ্ছে লাল হলুদ সিস্টেম। অর্থাৎ এই যেরকম দোকানে আমরা দেখতে পাচ্ছি লাল দাগ দেওয়া রয়েছে, আর এই দোকানে আমরা দেখতে পাচ্ছি হলুদ দাগ দেওয়া রয়েছে। এই লাল হলুদ সিস্টেম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি করছেন আপনারা এই লাল হলুদ দাগের মাধ্যমে? লাল হলুদ দাগের মাধ্যমে আমরা এটাই করছি, লাল দাগ সোমবার, বুধবার আর শুক্রবার খুলবে, আর হলুদ দাগ মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার খুলবে। কিন্তু সর্বত্র তো সেই উদ্যোগ নেই। ক্যানিং স্ট্রিটের ওপর বাগরি মার্কেটের কাছে মেহতা বিল্ডিং, এখানে আমরা একটু এগোবার চেষ্টা করব। প্রচুর মানুষ এখানে আসেন প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ওষুধপত্র, ইলেকট্রনিক্স গুডস সেই সমস্ত কেনার জন্য, কিন্তু ঠিক এতটাই ভিড় যে এখান দিয়ে প্রায় হাঁটা যাচ্ছে না, এরকমই ভিড়। সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে যথেচ্ছভাবে যে যার মতন ভাবে আবার সেই জায়গায় চলে এসেছি আমরা।
কলকাতার বাজারে কাতারে কাতারে ভিড়ের ছবি দেখে আতঙ্কিত বিশেষজ্ঞরা। এটা তো ভীষণ বিপজ্জনক এবং তার জন্যই হয়তো এই যে নাম্বার আমরা দেখছি বেড়ে চলেছে, এটার একটা কারণ তাই আমরা কিন্তু এখন জানি, এটা ইন্ডিয়ান স্টাডি ICMR করে দেখিয়েছে যে এখানে 25% আর অ্যাসিমটোমেটিক কোভিডের, তার মানে 100 জনে 25 জন অ্যাসিমটোমেটিক ভাইরাস ক্যারি করছে। অনেকে বলছেন এই ছবি দেখে মনে হচ্ছে করোনা যেন রাতারাতি গায়েব হয়ে গিয়েছে, কিন্তু বাস্তব ছবিটা একেবারেই তা নয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 24 ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে 8,171 জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2 লক্ষ ছুঁই। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 204 জনের। বিশেষজ্ঞদের মতে এখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঢিলেঢালা মনোভাব নিলে পরিস্থিতি আরো খারাপ হবে। এর মধ্যে দোকান বাজারে ভিড়ের ছবি ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। যখন লকডাউন এফেক্টিভ ছিল তখন এটা হয়েছে। আমরা প্রথম থেকে বলেছি যে সরকারকে সতর্কভাবে কঠোরভাবে লকডাউন বলবৎ করতে হবে। সরকার করতে চায় না, কারণ করবেটা কি করে? যারা গাছ কাটতে আর্মিকে ডাকতে হয়, যে সরকারকে, সেই সরকার কোথা থেকে লকডাউন বলবৎ করবে? মানুষ লকডাউন ঘোষণার পর 5 দিন 7 দিন কায় মনোবাক্যে মেনে নিয়ে চলেছে। ভাঙলো কখন? যখন দেখলো মুখ্যমন্ত্রীর বাঁদিকে 50 জন আর ডান দিকে 100 জন এই নিয়ে বাজারে ঘুরতে শুরু করেছেন আর চক্করি মারতে শুরু করেছেন, লোকে বুঝলো ওটা এমন কিছু জরুরি নয়। মুখ্যমন্ত্রী নিজেই ভেঙে দিচ্ছেন, মানুষের আগ্রহটা আস্তে আস্তে কমেছে, কিন্তু এতে আলটিমেটলি বিপদ হচ্ছে মানুষের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এটা প্রথম থেকেই সমস্যা। সব জায়গায় জনপ্রতিনিধিরা চেষ্টা করছে, পুলিশও কোনো জায়গায় চেষ্টা করেছে, কিন্তু মানুষ এটা বুঝতে চাইছেন না। এটা আরো তীব্র এবং ব্যাপক গণসচেতনতার আন্দোলন গড়ে তুললেই এটার মোকাবিলা হবে। সব মিলিয়ে একদিকে করোনা নিয়ে আশঙ্কা বাড়ছে, অন্যদিকে তা নিয়ে তরজার পারদ চলছে পাল্লা দিয়ে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, ABP আনন্দ। প্রথমেই বলবো রাজাকাটরার ব্যবসায়ীদের অভিনন্দন। তারা দৃষ্টান্তমূলক কাজ করেছেন, একটা নয় একাধিক স্টেপ নিয়েছেন এই কোভিড মোকাবিলায়। আমরা আগামীকাল হয়তো অনুষ্ঠান করার সময় দেখব যে আক্রান্তের সংখ্যা ভারতবর্ষে 2 লক্ষ ছাড়িয়েছে। আমি ডক্টর অরিন্দম করের কাছে যাব। ডক্টর কর, প্রশ্ন একটাই, যে বাজারগুলোর ছবি দেখালাম, লিখে দিতে হবে যে এটা কোভিডের সময়কার, করোনার সময়কার ছবি। দেশে যে কোনো কোভিড আছে, রাজাকাটরা ছাড়া অন্যান্য একাধিক বাজার দেখে বোঝার কোনো উপায় নেই। ডক্টর কর, আমরা বাজার করতে ভালোবাসি, এটা লকডাউন প্রমাণ করে দিয়ে চলে গেল। কিন্তু মানুষকে বুঝতে হবে যে একটা জিনিস আমার মনে হয়, একটা জাতি বাজার করতে গিয়ে বিলুপ্ত হয়ে গেল, এটা খুব গৌরবের হবে না? যে আমি একটা কর্ণের কবচ কুণ্ডল নিয়ে জন্মেছি, আমার পাশের লোকটা মরে ভূত হয়ে যাবে, আমার কিছু হবে না। এবং এই মেন্টালিটি নিয়ে আপনি যদি দেখেন, সবাই কি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, মাস্ক নেই, কিছু নেই। একটা জিনিস আমি মানুষকে বলবো, একটু স্বাস্থ্যকর্মীদের দেখে শিখুন। প্রথম দিকে আপনি সুমনবাবু দেখবেন অনেক বেশি ইনফেকশন রেট ছিল স্বাস্থ্যকর্মীদের। যেই মুভমেন্টে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এটা নিয়ে থাকতে হবে, আমাদের এটা সার্ভাইভ করতে হবে, আমরা কিন্তু আমাদের মতো গুছিয়ে নিয়েছি। এখন ইনফেকশন রেট এবং হেলথ কেয়ার ওয়ার্কার্স একদম অল টাইম লো, যতই আপনার লোড বাড়ুক। সেইটা মানুষ কেন বুঝছে না যে আমাকে জীবিকা এবং জীবন দুটোরই সামঞ্জস্য মেনটেন বজায় রাখতে হবে। আমাকে এমন কিচ্ছু নয়, শুধু প্রপার মাস্ক আর প্রপার হ্যান্ড ওয়াশ, আর কিচ্ছু লাগবে না, স্যানিটাইজেশন লাগবে না, থার্মাল স্ক্যানিং লাগবে না, কিচ্ছু না। একটু মাস্কটা ঠিক মতো কষ্ট করে নাকে চাপান, ভালো মাস্ক ইউজ করুন, হ্যান্ড ওয়াশ ইউজ করুন, আর যতটা এর মধ্যেও ডিস্টেন্সিং বজায় মেনটেন করা যায় সেটা মেনটেন করুন। বাকি আর কিচ্ছু না। ভাববেন না আপনি কর্ণের কবচ কুণ্ডল নিয়ে এসছেন, আপনার কুণ্ডল হচ্ছে এইটা আর হ্যান্ড ওয়াশ। এইটা যদি মেনটেন করেন, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচবো। এরপরে কিন্তু পরিস্থিতি যদি গণহারে ইনফেকশন যেরকম আপনি বলছেন হাজারের সংখ্যায় যায়, হসপিটালে বেড পাবেন না মানুষ। যে ছবি আপনিই দেখিয়েছেন, ইটালিতে রাস্তায় পড়ে রয়েছে, রাস্তায় করা হয়েছে, সেই সিচুয়েশনের দিকে আমরা যাব। সো প্লিজ নিজেদের শুধরে নিন, জীবিকা এবং জীবন দুটোর ব্যালেন্স মেনটেন করুন। অনেক ধন্যবাদ ডক্টর কর। আমি দ্রুত আবার গণপরিবহন প্রসঙ্গে আসব। আপনাদের কলকাতার ছবিটা দেখালাম, জেলার ছবিটা আলাদা কি? কতটা আলাদা? না, জেলার ছবিটা প্রায় কলকাতার মতোই। দেখুন,
আনলক ওয়ানের দ্বিতীয় দিন কলকাতার মতো বাসের অপেক্ষায় দুর্ভোগের ছবি জেলাতেও। মুর্শিদাবাদের বহরমপুর বাসস্ট্যান্ডে কলকাতাগামী বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘ লাইন, ফলে শিখেই দূরত্ববিধি। এটাই বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডের চিত্র। সকাল থেকেই কলকাতা যাওয়ার জন্য প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং সময় যত এগোচ্ছে এই লাইন কিন্তু বাড়ছেই। টেকারের 2-3 জায়গায় টেকার ধরে এসে ওষুধটা নিলাম, ওখানে ওষুধ পেলাম না, এখানে ওষুধটা নেওয়ার পর এখনো যাওয়ার সময় আর গাড়ি পাচ্ছি না, 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো হবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে বেসরকারি বাস মিনি বাসের দেখা নেই। আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড, শহরের মেন বাস স্ট্যান্ড, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রচুর যাত্রী আসছে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু দীর্ঘক্ষণ ধরে একটিও বাসের দেখা নেই। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর একটি করে সরকারি বাস আসছে। 50 সিট করে দেওয়া নির্দেশ আছে। গাড়ি যাচ্ছে, গাড়িতে আপনার স্ট্যান্ডিং অ্যালাউ নেই, শুধুমাত্র প্যাসেঞ্জার সিটে বসে যেতে পারবে। পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা ও হাওড়াগামী কয়েকটি বেসরকারি বাস চললেও স্থানীয় রুটে কোনো বেসরকারি বাসের দেখা নেই বলে অভিযোগ। বাস পাচ্ছেন এখানে? না, বাস পাচ্ছি না। আজ থেকে তো বাস শুরু হওয়ার কথা, গতকাল থেকেই শুরু হচ্ছে অলরেডি। বাস তো নেই। এখানের পরিস্থিতি কি দেখছেন বাসের? বাসে তো পরিস্থিতি খারাপ দেখছি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এখন 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। উত্তর 24 পরগনার বারাসতে চাঁপাডালি মোড়ে তিতুমির বাস স্ট্যান্ডে সোমবার বেসরকারি বাস না থাকার অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে অবশ্য জেলা পরিবহন দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে বেশ কয়েকটি বেসরকারি বাস ছাড়ে। সকলে মিলে আজকে আমরা বাস চালু করে দিলাম। এখানে বাসগুলো চললো, অনেকগুলো গাড়ি বেরিয়ে গেল, পরপর বেরোচ্ছে। আজকে আমরা যেটা উদ্যোগ নিয়েছি, যেটা গতকালকের বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে সমস্ত বাসে 40 জন করে প্যাসেঞ্জার, মানে সিট ক্যাপাসিটি অনুযায়ী প্যাসেঞ্জার নিতে পারবে। একদিকে যেমন বাসের সংখ্যা কম বলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ, অন্যদিকে তেমন নিয়ম ভঙ্গের ছবিও রয়েছে। বাঁকুড়া শহরের বাস ডিপো থেকে কলকাতাগামী বাসে এদিন দেখা গিয়েছে যাত্রীদের ভিড়। সোশ্যাল ডিস্টেন্সিং বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বাসে উঠে পড়েন 40-50 জন যাত্রী। অসুবিধার মধ্যে ওই গাড়িটা, একটা গাড়ির জন্য প্রচন্ড ভিড় হচ্ছে, সবাই চাপছে কাকে বারণ করবে। কিন্তু করোনা সংক্রমণের আবহে এরকম চললে এরপর পরিস্থিতি কোথায় পৌঁছবে তা নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। এবিপি আনন্দ। জেলার ছবিটা দেখলেন। আবার বলছি, আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumonde, দ্রুত আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আরও কয়েকটা মন্তব্য পড়ে নেওয়ার চেষ্টা করব। সুজয় দে তিনি লিখছেন, নিজেই নিজের খেয়াল রেখে দৈনিক কাজকর্ম করতে হবে, বাদবাকি ভগবান ভরসা। শুভদীপ মুখোপাধ্যায় লিখছেন, বাস নেই, ট্রেন নেই, পরিযায়ী শ্রমিকদের মতো রাজ্যের অফিস কর্মীরা রাস্তায়। ভোটের সময় ছাড়া আমাদের কি সামান্যতম গুরুত্বটুকুও নেই? অভিজিৎ বণিক লিখছেন, পর্যাপ্ত সংখ্যায় যানবাহন চলাচল করলেই জমায়েতের সমস্যা অনেকটাই কম হবে বলে মনে হয়। রঞ্জিত দত্ত লিখছেন, যারা বাধ্য হচ্ছেন রাস্তায় বেরোতে এবং ফেরার সময় যে দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন অবশ্যই ভাবা উচিত। সুমন মুখোপাধ্যায় লিখছেন, বাসে বেশি সংক্রমণ ছড়াবে, এতে মানুষের ক্ষতি হবে, এটা কেন বুঝতে পারছে না মানুষজন। দেবাংশু মজুমদার লিখছেন, আলোচনা করে প্রাইভেট বাসের ব্যবস্থা করা যেত, দূরদর্শিতার অভাব স্পষ্ট। দেবপ্রিয় পান্ডা লিখছেন, বেসরকারি বাস নামানোর ক্ষেত্রে সরকার কেন এখনো উদ্যোগ নিচ্ছেন না? 4 ঘন্টা অপেক্ষা করা কি দ্বিগুণ ভাড়া দেওয়ার থেকে সস্তির? অর্ক রায় লিখছেন, যখন প্রত্যেক দিন সংক্রমণ নতুন রেকর্ড গড়ছে তখনই আনলক 1। সাধারণ মানুষকে গবেষণার গিনিপিগ বানানো বন্ধ করুন। আর এবার দেখাবো, একদিকে অটোর ভাড়া বাড়ছে আর বাসের লম্বা লাইন তো এই অনুষ্ঠানের শুরু থেকেই আপনাদের দেখাচ্ছি। কিন্তু ফিরে এসো চাকার মতো ফিরে এসেছে চাকা, তবে সেই চাকা হচ্ছে 2 চাকা। রাতারাতি চাহিদা বেড়েছে সাইকেল এবং বাইকের। কতটা দেখুন। ব্যস্ত শহর, ব্যস্ত সবাই। গতির যুগে বড় অবহেলায় ঘরের এক কোণে পড়ে ধুলো খাচ্ছিল সাইকেলটা। কিন্তু ওই যে চাকার সঙ্গে তাল মিলিয়ে ঘুরে সময়টাও। করোনা আবহে পুরনো এই সাইকেলই এখন অনেকের ভরসা। যেমন পর্ণশ্রীর বাসিন্দা রনি সরকার। রনি রাসবিহারীর একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করেন। লকডাউনের বাজারে রোজই সাইকেল চালিয়ে তাকে কাজে আসতে হচ্ছে। সাইকেলটা তো পড়েছিল, তো সেই জন্য এখন নতুন করেই বার করে এটাই যাচ্ছি আর কি। বার করলেন? হ্যাঁ, সাইকেল ফিরলাম, কারণ বাসে তো 20 জনের বেশি নিচ্ছে না, ঠিক আছে। তারপরে বাসে নিজের সেফটির জন্য সাইকেলটা, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য আমি সাইকেলটা ব্যবহার করছি। রাস্তায় বাস নামলেও তা সংখ্যায় অপ্রতুল বলে অভিযোগ যাত্রীদের। ফলে বাসে ওঠার জন্য কোথাও ঘন্টাখানেক বা কোথাও তার বেশি সময় দাঁড়াতে হচ্ছে লাইনে।
তারপর আবার বাসে ভিড় হলে রয়েছে করোনা সংক্রমণের আশঙ্কা। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনেকেই ভরসা করছেন সাইকেলের ওপর, যেমন নারকেলডাঙ্গার বাসিন্দা রঞ্জন বিসওয়াল। অনেকদিন ধরে ছিল, এবার চালানো হতো না, এখন প্রয়োজন পড়লেও কিছু করার নেই, আর সাইকেল ছাড়া তো করার গতি নেই এখন। লিলুয়ার বাসিন্দা পেশায় এসি মেকানিক সন্দীপ ঘোষ প্রতিদিনই 20 কিলোমিটার সাইকেল চালিয়ে লেকটাউনের অফিসে আসছেন। তারপর সেখান থেকে ঠিকানা নিয়ে ওই সাইকেলে চেপেই ঘুরছেন কাস্টমারের বাড়ি বাড়ি। বাস, অটো, ট্রেন তো কিছু অ্যাভেলেবেল হয়নি, তো এই জন্য ওগুলো চলছে না যখন, তো আমাদের সাইকেল করে কাজ করতে হচ্ছে, কারণ রোজি পেট তো চালাতে হবে। সাইকেলের উপযোগিতা টের পেয়ে এখন অনেকেই দোকানে ছুটছেন দুচাকারি যান কিনতে, ফলে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে সাইকেলের বিক্রি। এই অফিসে যেতে হবে, যেতে পারছি না অফিসে, বাস যা এর অবস্থা ট্রান্সপোর্টের, তা তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যাচ্ছে না, তার জন্য সাইকেল নিয়েই বেরোবো ভাবছি, সাইকেল কিনছি। লোক কিনতে চাচ্ছে অফিস যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য, কেন বাস নাই, কিছু নাই, অফিস থেকে খুব চাপ দিচ্ছে, ওদের ডিউটি করতে হবে। তবে সাইকেল চালিয়ে আসতে গিয়ে অনেককে পোহাতে হচ্ছে ভোগান্তিও। সোনারপুরের রাজপুরের বাসিন্দা সুভাষিস দাস 3 দিন আগে একটি নতুন সাইকেল কিনেছেন নিজের বাড়ি থেকে হাসপাতাল যেখানে তিনি কাজ করেন সেখানে যাওয়ার জন্য। আজকে তিনি হাসপাতালে যাচ্ছিলেন এবং বাইপাসের নস্কর হাটের সামনে তার সাইকেল কিন্তু চেন ছিঁড়ে গেছে এবং তিনি এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন। ফেরার পথে খুব প্রবলেম হয়, বাস পাওয়া যায় না, মিডিল স্টপেজ থেকে 20 জন বাসের ডিপো থেকেই উঠে যায়, তো সে কারণের জন্য সাইকেলটা কিনেছি, কারণ প্রচুর টাকা খরচা হয়ে যায় বাসে। এরপর কোনো রকমে একটি অটো পেয়ে তাতে চাপিয়ে নিয়ে গেলেন সাইকেল। সাইকেলের মতো রাস্তায় পাল্লা দিয়ে বেড়েছে বাইকের সংখ্যাও। রাস্তায় বেরিয়ে বাস পেতে সমস্যা, কিন্তু অফিস তো পৌঁছাতেই হবে, সঠিক সময়ে পৌঁছাতে হবে এবং সেই কারণে অনেকেই যে বিষয়টা জানাচ্ছিলেন যে মোটর বাইক ব্যবহার তারা কিন্তু আবার নতুন করে শুরু করেছেন। একদম এইটাই ভরসা, এটা ছাড়া কি করে যাব, পাবলিক ট্রান্সপোর্টে এখন ভরসা নেই। লেক গার্ডেন্সের বাসিন্দা সঞ্জয় সেন সত্য বাইক কিনেছেন, এখনো নাম্বার প্লেটও হয়নি, কিন্তু অফিস তো যেতে হবে, তাই এই বাইক নিয়েই বেরিয়ে পড়েছেন তিনি। লকডাউনে নতুন গাড়ি নিয়ে আমার অনেক হেল্প হয়েছে, কারণ আমাকে এক তো ওখানে যা মানে খবর যেটা আসছে যে বাসের যা ভাড়া বেড়েছে, আর ভাড়া বাড়া থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমাকে কারোর সাথে যেতে হবে না। ব্রেসব্রিজের বাসিন্দা মোহাম্মদ বসির উদ্দিন বছর 5 আগে বাইকটা বেচে দিয়েছিলেন, কিন্তু এখন বাস অটোয় ওঠার চেয়ে বাইকই নিরাপদ বলে মনে হচ্ছে, তাই আবার 2 চাকার যান কিনতে ছুটেছেন শোরুমে। অফিস যেতে হবে, পাবলিক ট্রান্সপোর্ট মনে হচ্ছে খুব সুবিধা হবে না, সেই জন্যই বাইক একটা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এই 2-1টা শোরুম দেখবো, মোটামুটি প্ল্যান করেই নিয়েছি যে আজকেই নিতে হবে। কাস্টমার আসছে, ইনকোয়ারি করছে কত কি পড়বে, ফাইন্যান্সে মানে যেই রকম পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ না করতে পারে, তাই নিজের ট্রান্সপোর্ট মানে নিজের গাড়িটা ইউজ করবে সেফলি। বিদেশের শীর্ষ রাজনীতিকরাও সাইকেলে চড়ে অফিস যান। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাইকেলে চড়ার ছবি সকলেই দেখেছেন। করোনা আবহে এবার এদেশেও কি সেরকমই সাইকেলের চাহিদা বাড়বে? অনেকে বলছেন এও তো এক ধরনের আত্মনির্ভরতা। পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপিএন। রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত এ রাজ্যে নজিরবিহীন নয়, নতুন তো নয়, এমনকি তার নতুন অধ্যায় সেটাও কোনো খবর নয়। যেটা খবর সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য 2 জন নিযুক্ত হয়েছেন। রাজভবন অর্থাৎ রাজ্যপাল নিযুক্ত করেছেন গৌতম চন্দ্রকে, আর উচ্চশিক্ষা দপ্তর তারা নিযুক্ত করেছেন আশিস পানিগ্রাহীকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এটাও সম্ভব। আমি গোটা বিতর্কটা দেখাবো, তারপর আমার অতিথিদের কাছে আসবো এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো যে শিক্ষা দপ্তরের বক্তব্য আমরা পেয়েছি। রাজ্যপাল আগামীকাল দুপুর 3টের সময় সাংবাদিক সম্মেলন ডেকেছেন। কোনো সন্দেহ নেই যে এই বিষয় আরেকটা অধ্যায় খুলবে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় ঠিক কোথায় পৌঁছেছে এই অলীক কুনাট্যরঙ্গ দেখুন। ফোনে উনি সবাইকে ভয় দেখাচ্ছেন, ফোনে উনি সবাইকে ভয় দেখাচ্ছেন, দেখবো তোমাকে সাসপেন্ড করে দেবো, তোমাকে খতম করে দেবো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের মধ্যে ফের বেনজির সংঘাত, যার জেরে একই পদের জন্য নিয়োগপত্র পেলেন 2 জন। একটি পদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, আর তার জন্য দুজনকে দুটি নিয়োগপত্র। একজনের নিয়োগকর্তা স্বয়ং আচার্য রাজ্যপাল, অন্যজনের উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু কোনটা বৈধ তা নিয়েও বিতর্ক সপ্তমে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সহ উপাচার্য পদে নিযুক্ত হওয়ার জন্য
বিশ্ববিদ্যালয়ে অন্তত 10 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হয়, তার মধ্যে অন্তত 5 বছর কাজ করতে হবে অধ্যাপক হিসেবে। সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সহ উপাচার্য পদে নিয়োগ করবেন আচার্য তথা রাজ্যপাল। অথচ সোমবার নিজে সই করে নিয়োগপত্র দেন রাজ্যপাল তথা আচার্য। নিয়োগপত্রে তিনি লেখেন, বিশ্ববিদ্যালয়ের আইন মেনে প্রাণিবিদ্যা বিভাগের প্রধান গৌতম চন্দ্রকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য হিসেবে নিয়োগ করা হচ্ছে। রাতেই উচ্চশিক্ষা দফতর থেকে জারি হয় পাল্টা বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগের জন্য আচার্য তথা রাজ্যপালের কাছে প্রস্তাবিত নাম পাঠানো হলেও তিনি সেই প্রস্তাবে অনুমোদন দেননি। উল্টে বিশ্ববিদ্যালয়ের বিধি অগ্রাহ্য করে তিনি তার পছন্দের 2টি নাম রাজ্যের কাছে পাঠান। রাজ্যপালের কাছে আগের প্রস্তাবিত নাম দ্বিতীয়বার পাঠানো হলেও তিনি সিলমোহর দেননি। উল্টে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা না বলেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান গৌতম চন্দ্রর নামে নিয়োগপত্র জারি করেন আচার্য। এই প্রেক্ষিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক আশিস পানিগ্রাহীকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে নিয়োগ করা হচ্ছে। আইন এবং বিধি দুটোকে সঙ্গে নিয়েই কমিটি গঠন করে তার মধ্য থেকে একজন ব্যক্তিকে যা নিয়ম আছে তা দিয়ে আমরা তার কাছে নাম পাঠিয়েছিলাম। ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে রাজ্যপাল অ্যাপয়েন্টমেন্ট লেটার সই করছে। আমাকে উপাচার্য পর্ষদ জানালো, ফোনে উনি সবাইকে ভয় দেখাচ্ছেন, দেখবো তোমাকে সাসপেন্ড করে দেবো, তোমাকে খতম করে দেব। আমি রাজ্যপাল মহোদয়কে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, গায়ের জোর মাস্তান সুলভ কথাবার্তা তার মুখ থেকে আসলে আমরা ব্যথিত হই। হাউ কাম চ্যান্সেলর তিনি ঠিক করে নিচ্ছেন যে আমি অমুককে অ্যাপয়েন্টমেন্ট দেবো, মাইনে দেবে এটাকে। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। রাজ্যের শিক্ষামন্ত্রী আবল তাবল বলে যাচ্ছেন। তিনি বলছেন আমরা বিশ্ববিদ্যালয় চালানোর টাকা দিই। টাকা দিয়েন বলে আপনারা মাথা কিনে নিয়েছেন? টাকা তো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার চালানোর জন্য, পশ্চিমবঙ্গ চালানোর জন্য ভুরি ভুরি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। তাহলে কেন্দ্রীয় সরকার সব ব্যাপারে হস্তক্ষেপ করুক। এই পরিস্থিতিতে রাজভবন সূত্রের দাবি, রাজ্য সরকারের পরামর্শ বিবেচনা করা হয়েছে, কিন্তু বিধি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপালই। শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শ করা মানে একমত হতে হবে এমন কোনো কথা নেই। যা করা হয়েছে বিধি মেনেই করা হয়েছে। যিনি যোগ্য তিনি নিয়োগপত্র পেয়েছেন। পাশাপাশি এদিন বিকেলে রাজভবন থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশা করা যায় এই ধরনের বিবৃতি অবিলম্বে প্রত্যাহার করা হবে এবং মুখ্যমন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করবেন। শুধু তাই নয়, বিতর্কে ঘি ঢেলে এদিন উপাচার্যদের নতুন নির্দেশিকাও পাঠিয়েছেন রাজ্যপাল, যেখানে বলা হয়েছে আচার্যর সব নির্দেশ অবিলম্বে উপাচার্যদের কার্যকর করতে হবে। কেউ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আচার্যের সঙ্গে উপাচার্যদের যোগাযোগ করার প্রয়োজন হলে রাজভবনে আচার্যর অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। কোনো কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করার প্রয়োজন নেই। সব মিলিয়ে এক বেনজির সংকটের মুখে রাজ্যের উচ্চশিক্ষা। আমার খুব খারাপ লাগছে যে রাজ্যপাল লোকের কাছে আশ্বাসপদ হচ্ছেন, একটু ওই গায়ে মানে না আপনি মোড়ল গোছের নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন। এটা তাঁর সম্মানের উপযুক্ত নয়। বিধি বলে এখনো পর্যন্ত চ্যান্সেলরেরই হচ্ছে এই প্রো ভাইস চ্যান্সেলর ঠিক করার অধিকার আছে। 81 সালের যে অরিজিনাল আইন সেখানেও আছে, এবং এই রাজ্য সরকার 11 সালের যে আইন পরিবর্তন করেছিল সেখানেও কিন্তু এই কথা বলা আছে যে চ্যান্সেলর ইন কনসালটেশন উইথ মিনিস্টার প্রো ভাইস চ্যান্সেলরকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। সুতরাং চ্যান্সেলরই কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি। এর মধ্যে মঙ্গলবারই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে যোগ দিয়েছেন আশিস পানিগ্রাহী। রাজ্যপাল মনোনীত সহ উপাচার্য প্রার্থী গৌতম চন্দ্র জানিয়েছেন, নিয়োগপত্র হাতে পেলে তিনিও কাজে যোগ দেবেন। আমি জাস্ট জয়েন করলাম বর্ধমান ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে। গৌতম বাবুর সঙ্গে কথা হয়েছে না? না, ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি এখন। শিক্ষা দপ্তর থেকে আমার কাছে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে আর কি। বিষয়টা যদি আদালত পর্যন্ত গড়ায়, যেহেতু রাজ্য সরকারের সঙ্গে একটা বিরোধ তৈরি হয়েছে রাজ্যপালের, ওই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। খুব একটা চেয়ারের মোহ আমার কোনোদিনই খুব একটা নেই, যেহেতু আমি একজন একাডেমিশিয়ান এবং খুব যোগ্যতার সাথে 30 বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি এখন সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি মেম্বার সায়েন্স ফ্যাকাল্টির, এবং
আমাদের বায়োডেটা, আমরা যারা একাডেমিশিয়ান তাদের বায়োডেটা কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটে আছে। একাডেমিশিয়ানদের বায়োডেটা দেখেই অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা। তো আমি আশা করি রাজ্যপাল যে মানে চ্যান্সেলর আর কি, চ্যান্সেলর যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছেন সেটা নিশ্চয়ই আমার বায়োডেটা দেখেই করেছেন। জগদীপ ধনকড়ের আমলে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত নতুন নয়, এবার সেই দীর্ঘ তালিকায় যুক্ত হলো নতুন ইস্যু। কৃষ্ণেন্দু অধিকারী ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জানি না এই বিতর্কে আদৌ ছাত্রছাত্রীদের কি লাভ হবে বা আদৌ কোনো লাভ হবে কিনা, নাকি এই ধরনের বিতর্কে আসলে ছাত্র স্বার্থই বিঘ্নিত হয়। আমি প্রণয় রায়ের কাছে যাব। আমি বলছি উপাচার্য পদ নয়, সহ উপাচার্য পদ নিয়ে দুজন, একজন রাজ্যপাল তাকে নিয়োগপত্র দিচ্ছেন, আরেকজন শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা দপ্তর নিয়োগপত্র দিচ্ছেন। শিক্ষামন্ত্রী একেবারে প্রকাশ্যে অন ক্যামেরা মন্তব্য করছেন যে বিজেপির লোক বসাতে চাইছেন রাজ্যপাল। প্রণয় রায়, দেখুন সুমনদা, রাজ্যপাল সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, এবং আশা করি উনি এমন কোনো কাজ করবেন না যেটা বেআইনি হবে। কিন্তু তার আগে কয়েকটা কথা আমি বলবো সুমনদা। আপনারা জানেন যে এই টিএমসিপি ধর্ণা মঞ্চে শিক্ষামন্ত্রীর পাশে এ রাজ্যের একাধিক ভিসিকে দেখা গেছে, এবং এই ভিসি নিয়োগের যে প্রক্রিয়া ছিল, যে কমিটি, সেই কমিটিতে রাজ্যপালের একজন নমিনি থাকার কথা ছিল। এই সরকার সেই নমিনি ব্যবস্থাটাকেই তুলে দিয়েছে। এই রাজ্যে প্রাইমারি স্কুলের টিচার থেকে অধ্যাপক নিয়োগে অর্থের লেনদেন হয় আজকে ওপেন সিক্রেট। কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে কংগ্রেস থেকে যাওয়া তৃণমূল কংগ্রেসে একজন অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর নিয়োগের ক্ষেত্রে অর্থের লেনদেন হয়েছে। গোটা রাজ্যে যে সিন্ডিকেট চালু করেছে এই তৃণমূল সরকার, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে প্রাইমারি স্কুলের টিচার থেকে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে, সেই প্রক্রিয়ায় কোথাও ব্যাঘাত করার চেষ্টা করেছেন হয়তো গভর্নর, তার জন্যই শিক্ষামন্ত্রী এত ক্ষেপে গেছেন। কিন্তু এটা আমি আশ্বস্ত করতে পারি আপনাকে যে গভর্নর যেহেতু একজন নিজে আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, এ রাজ্য সরকার যতই অনিয়ম বেনিয়ম করুন, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যতই চেষ্টা করুন, যেহেতু তিনি সংবিধানের রক্ষক, সংবিধান তাকে অধিকার দিয়েছে, কোনো রাজ্য সরকার যদি বেআইনি কাজ করে, কোনো রাজ্য সরকার যদি সংবিধান বিরোধী কাজ করে, তাকে সংবিধানটা দেখিয়ে দেওয়া, তার সামনে মুখে আইনা ধরার দায়িত্ব ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গভর্নরকে দিয়েছে, পশ্চিমবঙ্গের গভর্নরকে দিয়েছে। আমি সমীর চক্রবর্তীর কাছে যাব। আমি বলছি সমীরদা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে রাজ্যপাল নজরুল মঞ্চে উঠতে পারলেন না। তারপর রাজ্য সরকার সমস্ত ভিসিকে কার্যত জানিয়ে দেওয়া হয় যে যাবতীয় কমিউনিকেশন হবে শিক্ষা দপ্তরের মাধ্যমে। অর্থাৎ উপাচার্যদের আচার্যকে কিছু জানানোর দরকার নেই, শিক্ষা দপ্তরকে জানালে সেই মাধ্যমে হতে পারে। আজকে রাজ্যপাল বা আচার্য সমস্ত উপাচার্যদের কাছে রিটেন নির্দেশিকা পাঠিয়েছেন কি, 1, আচার্যের অর্ডার সমস্ত উপাচার্যদের কার্যকর করতে হবে। 2, কেউ যদি নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এবং 3, যে আচার্যের সঙ্গে উপাচার্যের যোগাযোগ যদি তারা করতে চান, রাজভবনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং কোনো কর্তৃপক্ষ, কোর্ট আনকোর্ট, কোনো কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করার প্রয়োজন নেই। অর্থাৎ ভায়া শিক্ষা দপ্তর যাওয়ার দরকার নেই। আমি বলছি এই সংঘাত কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? আমি দুটো কথা বলবো সুমনবাবু আপনাকে। এক হচ্ছে রাজ্যপাল মাননীয় শ্রী ধনকড় সাহেব, তিনি কি শিক্ষামন্ত্রী হতে চাইছেন পশ্চিমবাংলার? আমি তো বহুবার বহু চ্যানেলে, আপনাদের চ্যানেলেও বলেছি, অনেক চ্যানেলেই বলেছি দীর্ঘদিন ধরে, ধনকড় সাহেব রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করে 6 নম্বর মুরলীধর সেনলেন, বিজেপির পার্টি অফিসে গিয়ে প্রধান হয়ে বসুন। আর হিম্মত থাকলে আগামীবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। আমি শুধু একটা কথা সুমনবাবু আপনাকে বলবো, যে সংবিধান রাজ্যপালকে কতটা সুযোগ দিয়েছে সেটা তো জানতে হবে। আমি একটা ঘটনার কথা বলি, সত্যি ঘটনা এটা। আপনারা অনেকেই জানেন যে আমার সঙ্গে প্রণব মুখার্জি, যিনি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, আমার সঙ্গে দীর্ঘদিন তার রাজনীতির সম্পর্ক। আমি 2018 সালে তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তখন তিনি আর রাষ্ট্রপতি নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে প্রণবদা, 2016 সালে বিজেপির রেকমেন্ডেশন অনুযায়ী আপনি উত্তরাখণ্ডে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করলেন, যেটা সুপ্রিম কোর্টে আপনার দাবিকে নস্যাৎ করে সেই গভর্নমেন্টকে রিইনস্টেট করে দিয়েছিল। প্রণববাবু আমাকে একটা উত্তরে বলেছিলেন যে ভারতবর্ষের সংবিধান বা রাজ্যের সংবিধানটা দেখ, রাষ্ট্রপতিরও বিশেষ কোনো ক্ষমতা নেই, রাজ্যপালেরও বিশেষ কোনো ক্ষমতা নেই। বললো ওটা আমি সংবাদ মাধ্যমে খবরের শিরোনামে আসার জন্যে
একদিন রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কাছে ফেরত পাঠাতে পারতাম, পরের দিন যদি আবার রেকমেন্ডেশন আসতো আমি কিন্তু ফাইলে সই করতে বাধ্য ছিলাম। তা আমি কি বুঝবো যে প্রণব মুখার্জি কিছু জানে না? এই রাজ্যপাল প্রণব মুখার্জির পায়ের নখের যোগ্য? প্রণয় রায় অর্থাৎ রাজ্যপাল নিয়মতান্ত্রিক প্রধান। গোপাল কৃষ্ণ গান্ধী কি পাওয়ার নিয়েছিলেন? গোপাল কৃষ্ণ গান্ধী যখন এখানকার গভর্নর ছিলেন, মমতা ব্যানার্জি বারবার গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে কেন ছুটে যেতেন? গান্ধী তো তখন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। সেদিন মমতা ব্যানার্জি কি আশায় গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে গেছিলেন? আচ্ছা বেশ এত সিরিয়াস পর্যায়ের মধ্যে একটা রসিকতা করি, ইতিহাসটা জানো। আমার দয়া করে মার্জনা করবেন পার্থদা, এরম কি একটা সিচুয়েশন আসতে চলেছে এই রাজ্যে যে প্রত্যেক পদের জন্য দুজন মানুষকে মনোনীত করতে হবে? একজন হচ্ছে যিনি রাজ্যপালের ক্যান্ডিডেট, একজন সহ উপাচার্য এক্সট্রা করতে হবে, বেশি কিছু নয়। আর একজন হচ্ছে যিনি শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রীর ক্যান্ডিডেট, মানে সহ উপাচার্য একজনের বদলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুজনকে বসতে হবে। এই দিন আসতে চলেছে। হ্যাঁ, আপনার ওই রসিকতার সুরেই আমি প্রশ্নের উত্তরটা দিই। এই সংক্রমণ ঠেকাতে যেরকম আপনি দেখছেন অড ইভেন নাম্বার, সেরকম হতে পারে যে একজন উপাচার্য হচ্ছে অড ডেতে থাকবেন আর একজন উপাচার্য হচ্ছে ইভেন্ট ডেতে থাকতে পারেন। আমি বলছি কতটা আনফর্চুনেট একটা রাজ্যের জন্য গোটা পরিস্থিতিটা, যে এটা ঠিক যে একটা রাজ্যের মানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আচার্যের একটা স্বাভাবিক সম্পর্ক, খোলামেলা সম্পর্ক থাকা উচিত। সেখানে দাঁড়িয়ে একটা আইন তৈরি হলো এ রাজ্যে, যেটা হচ্ছে বলা হলো তাকে বিকাশ ভবন হয়ে সব কথা বলতে হবে, সেই শরৎচন্দ্রের চিঠি লেখার মতো আর কি, যে আমি কি যাবো, আমি কি আসবো, আমি কি করব। আমি বলছি যে এখানে দাঁড়িয়ে এবার এই আইন যেটা প্রয়োগ করা হয়েছে, এখানে দুজনেই ভুল। আমি আপনাকে কেন বলছি, আপনি প্রথমেই দেখিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ উপাচার্য অ্যাপয়েন্টেড হবেন, সেটা হচ্ছে যে ইন কনসালটেশন উইথ স্টেট গভর্নমেন্ট। তাহলে রাজ্য সরকারের সাথে কনসাল্ট করে যদি একমত হতে না পারেন, তাহলে রাজ্যপালের কিন্তু সেখানে খচখচ করে একটা চিঠি লিখে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমিও প্রথম দেখছি। আমিও 15 বছর বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলাম। একইভাবে যে আমি রাজ্যপালের অনুমোদন না পাওয়া সত্ত্বেও খচখচ করে বিকাশ ভবন থেকে একটা চিঠি লিখে আরেকজনকে প্রোভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করে দেওয়া হচ্ছে, এটাও আমি কখনো দেখিনি। আমার মনে হয় যে বোথ আর ব্যাড ইন ল। আমি বললাম যে আজকে শিক্ষামন্ত্রী আরেকটা মারাত্মক অভিযোগ করেছেন, সেটা হচ্ছে উপাচার্যদের হুমকি দিচ্ছেন ফোন করে আচার্য। অবশ্যই আমি আবার বলছি যে আগামীকাল মাননীয় রাজ্যপালের সাংবাদিক সম্মেলন, সেখানে নিঃসন্দেহে এই প্রশ্ন আমাদের তরফেও থাকবে, তার উত্তরও আপনাদের সমানভাবে দেখাবো। যে ভয় দেখানো হচ্ছে, সাসপেন্ড করে দেবো বলা হচ্ছে এবং আতঙ্কের মধ্যে আছেন উপাচার্যরা, শিক্ষামন্ত্রীর অভিযোগ। আমি সুমনবাবু এখানে আপনাকে একটাই জিনিস বলি, আমি আগেও বলেছি অনেকবার, আমি বললাম যে শিক্ষা ক্ষেত্রে, সমীরবাবু একটু কথা বলেন, শিক্ষা ক্ষেত্রে নিয়ন্ত্রণের রাজনীতি সবসময় নিন্দনীয়। আমি বারবার বলেছি যে শিক্ষা ক্ষেত্রে যদি বিকাশ ভবন সেটা হচ্ছে নিয়ন্ত্রণের আঁতুড়ঘর হয়, তাহলে সেক্ষেত্রে রাজভবন হচ্ছে অপারেশন থিয়েটার হওয়ার পথে যাচ্ছে। কারণ আমি যদি দেখছি যে এই যে উপাচার্য সহ উপাচার্য নিয়োগে নিয়ন্ত্রণটা কেন করতে চায়, ছাত্রছাত্রীরা রোগী না হয়ে গেলেই হলো। হ্যাঁ, আমি বলছি এই যে উপাচার্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে একটাই, আসলে ক্যাম্পাসে জানেন তো কোনো গভর্নেন্স বলে কিছু নেই। উপাচার্য সহ উপাচার্যদের যারা নিয়ন্ত্রণ করতে পারবেন তারা নিয়ন্ত্রণের রাজনীতিটা ক্যাম্পাসে করবেন। আমি বলছি এই রাজনীতি সর্বস্ব একটা ক্যাম্পাস হচ্ছে পড়াশোনার বাইরে, এবং এই করোনার আবহেও যদি এই আমি আবার বলছি যে বারবার যে শব্দবন্ধ আমি ব্যবহার করি, যে রাজ্য বনাম রাজ্যপালের পরবর্তী অধ্যায়টা নিঃসন্দেহে কালও এ নিয়ে আমাদের প্রতিবেদন রাখতে হবে। তার কারণ কাল রাজ্যপাল সাংবাদিক সম্মেলন করে আমি নিশ্চিত যে এই যে প্রশ্নগুলো, যে অভিযোগগুলো উঠেছে তার উত্তর দেবেন। অবশ্যই সেই সাংবাদিক সম্মেলন সরাসরি আপনাদের সামনে রাখবে এবিপি আনন্দ। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়া's লার্জেস্ট হোটেল স্কুল চেইন, গণেশ আটা, খাও ফ্রেশ, জিও ফ্রেশ। সহযোগী নিবেদক রাজা গোল্ডেন ম্যারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন, সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। বিডি ফার্মাসিউটিক্যালসের ক্যালসিয়াম ল্যাকটেট, বিডি ফার্মা সর্বদা আপনাদের সেবায়। EIILM Kolkata celebrates 25 years of excellence in management education. BD isopropyl hand sanitizer, BD Pharma সর্বদা আপনাদের সেবায়। Dream Institute of Technology, make your dreams a reality. আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।